আসসালামু আলাইকুম সম্মানিত চিকিৎসক, আশা করছি সবাই সুস্থ আছেন এবং এবার এই মুহূর্তে আসলে ভালো থাকাটা খুবই ডিফিকাল্ট। আমি ডক্টর শারমিন জাহান স্মৃতি, আমি পিএইচডি রেসিডেন্ট ন্যাফ্রোলজি, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। আমি 42 বিসিএস কোয়ালিফাই করেছিলাম। So আমার নিজের এক্সপিরিয়েন্স প্লাস আমি যেহেতু 42 তে কোয়ালিফাই করেছি, 39-এ যাদের যারা এপিআর করেছিল বা যারা কোয়ালিফাই করেছে তাদের এক্সপিরিয়েন্সটা আমি শুনছি। তো সেই হিসেবে আমি কিছু ওভারঅল টিপস আগে আপনাদের সাথে শেয়ার করবো। ভাইভাতে হচ্ছে নলেজের চেয়েও কিছু জিনিস বেশি জাজ হয় আর কি, হ্যাঁ। লাইক আপনার প্রেজেন্টেশন, ঠিক আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার প্রেজেন্টেশন। আপনি নিজেকে কিভাবে ক্যারি করছেন, স্মার্টলি হ্যান্ডেল করছেন নিজেকে, হ্যাঁ, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নেক্সট যেটা ইম্পর্টেন্ট হচ্ছে আপনার অ্যাটিটিউড, আপনার অ্যাপ্রোচ, এবং হচ্ছে আপনার যে বিহেভিয়ার ভাইবা বোর্ড, এটা খুব বেশি, এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি কিভাবে কথা বলছেন, সুন্দর করে কথা বলছেন কিনা, এই মানে অ্যাকসেন্ট ডাজেন্ট ম্যাটার, যে আপনি যে এলাকার সে এলাকার অ্যাকসেন্ট থাকবে সেটা খুবই নর্মাল, কিন্তু আপনি যে গুছিয়ে পরিষ্কার করে কথা বলছেন কিনা, বাংলা ইংলিশ মিলিয়ে বা হচ্ছে খিচুড়ি না পাকিয়ে যে সুন্দর করে মানে স্পষ্ট উচ্চারণে কথা বলছেন কিনা, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এবং ওখানে যারা থাকবে, আপনি যতক্ষণ না পর্যন্ত কেসের ভাইবা ফেস না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি বুঝবেন না যে আসলে যারা ভাইবা বোর্ডে থাকে তারা কি পরিমাণ কোয়ালিফাইড এবং কি পরিমাণ এক্সপিরিয়েন্স। এটা ফেস করে আসার পরে আপনি বুঝতে পারবেন, হ্যাঁ। এটা আগ পর্যন্ত আসলে এটা আমি ইমাজিনও করতে পারি না। তারা খুবই, ওনারা অনেক কিছু জানতে চাইবেন এবং এমন এমন আপনার মনে হবে যে পরীক্ষা দিতে গিয়ে যে আমি তো সব না, আমি তো কিছু না পড়ে আসলেও পারতাম, হ্যাঁ। কিন্তু আসলে না পড়ে তো আর যাওয়া যায় না, তাই না? আপনি যে একটা কনফিডেন্স শো করবেন, হ্যাঁ, এটা আপনি না পড়ে গেলে তো আপনি কনফিডেন্সটা পাবেন না, হ্যাঁ। তো পরে আপনাকে অবশ্যই যেতে হবে, হ্যাঁ। তো এমন অনেক প্রশ্ন করবে যেটা আপনি পারবেন না, হ্যাঁ। এবার আমার নিজের ভাইবাতে হচ্ছে আমাকে ধরেন একটা প্রশ্ন করেছে, সব আমাকে অনেক প্রশ্ন করেছে, সব প্রশ্নের আনসারটা আমি পেরেছি, সব প্রশ্ন আমি পারিনি, যেটা আমি পারিনি সেটা আমি বুঝতে লিখি না। আবার এই মুহূর্তে এটা মনে পড়ছে না, বা এই মুহূর্তে এটা আমার মনে নেই। সিম্পল, মানে এটা নিয়ে আপনি কোনো কিছু না পারলে এটা নিয়ে খুব বেশি মানে নার্ভাস হয়ে যাওয়ার কোনো দরকার নেই। যেটা আপনি পারবেন না স্মার্টলি বলবে যে স্যার এটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, শেষ। ঠিক আছে, তুমি খুব বেশি বোঝার পাওয়ার দরকার নেই। একটা সুন্দর গেট আপ নিয়ে যাবেন। যারা মেল তারা ফর্মাল ওয়েতে যাবেন, যারা ফিমেল তারা শাড়ি বা থ্রি পিস, যেটা লাইট কালার, দৃষ্টিকটু কোনো কালার যাতে না হোক, স্মার্টলি যাবেন। শাড়িটা অনেকেই প্রেফার করে, হ্যাঁ, আমি নিজেও শাড়ি পরে গিয়েছিলাম। অনেকটা থ্রি পিস পরেও গিয়েছে, আবার যারা হচ্ছেন বোরকা পরেন, নিকাব পরেন, হ্যাঁ, এরকম অনেক আমার পরিচিত বিসিএস কোয়ালিফাই করা ডক্টর আছেন যারা নিকাব পরেন, বোরকা পরেন, হ্যাঁ। তারা স্মার্টলি হ্যান্ডেল করেছে ভাইভা বোর্ড এবং খুব ভালো পজিশনে চান্স পেয়েছে, উইদিন 500 এর মধ্যে ওনারা চান্স পেয়েছেন। সো ডিপেন্ডস অন যে আপনি কিভাবে জিনিসটা হ্যান্ডেল করছেন, হ্যাঁ। আপনি প্রথমে ঢুকবেন, পারমিশন নিয়ে ঢুকবেন, সালাম দিবেন, বসতে বললে বসবেন। আই কন্ট্যাক্ট খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। আপনি আই কন্ট্যাক্ট করতে হবে, আপনার চেয়ারম্যান যিনি প্রশ্ন করবেন আহ আপনার সাথে আই কন্ট্যাক্ট করে কনফিডেন্টলি এবং হচ্ছে ভয়েসটাও যাতে হচ্ছে খুব বেশি উগ্র না হয় বা খুব বেশি ইয়া না হয়ে যায়, হ্যাঁ, নার্ভাস হয়ে না যায়, হ্যাঁ, একটু নর্মাল টোনে আপনি হচ্ছে জিনিসগুলো আনসার দিবেন, হ্যাঁ। ওরা মোটামুটি আপনার আপনার নলেজ ওরা জাজ অলরেডি করে ফেলেছে, হ্যাঁ। আপনি যে প্রিলি কোয়ালিফাই করেছেন না প্রিলি রিটেন, আপনার নলেজ অলরেডি জাস্ট, ওরা আপনাকে দেখবে যে আপনি একজন অফিসার হওয়ার ক্যাপাবিলিটি রাখেন কিনা, এবং আপনি অ্যাজ এ কি বলবো, অ্যাজ এ ক্যাডার অফিসার অফ বাংলাদেশ আপনি বাংলাদেশ রিপ্রেজেন্ট করতে পারবেন কিনা এবং আপনি জিনিসগুলো হ্যান্ডেল করতে পারবেন কিনা, এই জিনিসটা ওরা আপনার কাছে দেখবে, ঠিক আছে। এখন প্রথমেই হচ্ছে কে কিভাবে প্রিপারেশন নেবেন, বিশেষ করে মেডিকেল পার্ট, হ্যাঁ। আপনাকে প্রশ্ন করা হবে যে আপনি কখন এমবিবিএস পাশ করেছেন, পাশ করার পর আপনি কি করেছেন বা কি করছেন, হ্যাঁ। অথবা এখন এই প্রশ্নের আনসার হতে পারে দুই ধরনের, এক হতে পারে আপনি হয়তো পার্ট ওয়ান করেছেন, আপনি হতে পারে কোর্সে আছেন, কোর্স কমপ্লিট করেছেন, হ্যাঁ, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে আপনি ট্রাই করছেন পার্ট ওয়ান বা রেসিডেন্সির জন্য, হ্যাঁ, বা এনি পোস্ট গ্রাজুয়েশন এক্সামের জন্য ট্রাই করছেন, কিন্তু এখনো হয়তো হয়নি বা সামনে দিবেন, এরকম। হ্যাঁ, আর কেউ কেউ আছেন হচ্ছে ধরেন ট্রাই করেন নাই, হয়তো জিডি প্র্যাকটিস করছেন বা কোথাও জব করছেন, এরকম একটা গ্রুপ থাকতে পারে। আরেকটা হতে পারে যারা হয়তো ফ্রেশলি
ইন্টার্নশিপ শেষ করেছেন বা ইন্টার্নের মধ্যে আছেন, হ্যাঁ, এরকম একটা গ্রুপ হতে পারে, হ্যাঁ। তো যে যে গ্রুপে থাকেন না কেন, যিনি যেই সাবজেক্টে এফসিপিএস বা কোর্সে আছেন বা কোর্স কমপ্লিট করেছেন, আপনার কোয়েশ্চেন ইউজুয়ালি ওই টেরিটরি থেকে হওয়ার পসিবিলিটি অনেক বেশি, হ্যাঁ। এখন আপনি যদি বলেন যে আমি নিউরোলজিতে নিউরো সায়েন্স ইনস্টিটিউটে আমি কোর্সে আছি, তাহলে আপনার কোয়েশ্চেন ম্যাক্সিমাম নিউরোলজি থেকে হবে, হ্যাঁ। এখন ধরেন একজন অর্থোপেডিক্স এর স্যার ধরেন বোর্ডে আছে, উনিও আপনাকে হচ্ছে নিউরোলজি রিলেটেড যে জিনিসপত্রগুলো সেগুলো আপনাকে হচ্ছে ম্যাক্সিমাম জিজ্ঞেস করবে আর কি, হ্যাঁ? এবং ধরেন কিছু জিনিস আছে যেগুলো না পারলে তেমন কোনো প্রবলেম হয় না আর কি, হ্যাঁ। আবার ধরেন যিনি এখন হচ্ছে জিপি প্র্যাকটিস করছেন, হ্যাঁ, কিন্তু এখনো পর্যন্ত কোনো কোর্সে চান্স পাননি বা আপনি ট্রাই করেননি, হ্যাঁ, তাহলে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি বলবেন আপনার আনসারটা হবে এরকম, স্যার আমি পাশ করার পরে জিপি প্র্যাকটিস করছি এবং আমি ইন দ্য মিন টাইম আমি প্রিপারেশন নিচ্ছি যা পোস্ট গ্রাজুয়েশনের জন্য, আমার ভবিষ্যতে ওই সাবজেক্টের প্রতি কেরিয়ার করার ইচ্ছে আছে। তো আপনার কোয়েশ্চেন গুলো ওই সাবজেক্ট ওরিয়েন্টেড হয়ে যাবে, তাহলে আপনি যেটা করবেন ওই কিছু জিনিস তো ইন জেনারেল পড়ে যেতে হবে, হ্যাঁ। আপনি মেইনলি পড়াশোনা করবেন আপনি ওই সাবজেক্ট ওরিয়েন্টেড, হ্যাঁ। যেমন আমাদের ইয়ার সময় যিনি বলেছেন যে কার্ডিওলজি, তাকে কার্ডিওলজি থেকে প্রশ্ন করা হয়েছে, যিনি পেডিয়াট্রিক্স থেকে প্রশ্ন করা হয়েছে, হ্যাঁ। যিনি সার্জারি, তাহলে সার্জারি রিলেটেড প্রশ্ন করা হচ্ছে, ঠিক আছে। এরপর হচ্ছে যিনি ইন্টার্ন বা শেষ করেছেন বা ইন্টার্নশিপের মধ্যে আছেন, আপনিও একই রকম কথা বলবেন যে আমি আমি এখন এখানে আছি এবং আমার ভবিষ্যতে এই সাবজেক্টে ক্যারিয়ার করার ইচ্ছা আছে। ওনারা দেখেন যে আপনি কতটুকু ফোকাস, কতটুকু ডেডিকেটেড, আপনার ফিউচার প্ল্যানটা আপনি ঠিক করে রেখেছেন কিনা, হ্যাঁ, এই জিনিসগুলো ওনারা মানে নোটিস করবেন আর কি, হ্যাঁ, উনি জাজ করবেন আপনার, হ্যাঁ। এরপর হচ্ছে কিছু জিনিস ইন জেনারেল ইনভেরিয়েবলি সবাইকে জানতে হবে। বাংলাদেশে বিশেষ করে আপনি টিবি জানবেন না, ম্যালেরিয়া জানবেন না, ডেঙ্গু জানবেন না, হ্যাঁ। এখন যেহেতু হচ্ছে ধরেন খুব রিসেন্টলি মাইলস্টোন একটা খুব বড় ধরনের ম্যাসাকার ঘটে গেছে, হ্যাঁ। আপনি হচ্ছে বার্নের ম্যানেজমেন্ট জানবেন না, হ্যাঁ, আপনি একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের ম্যানেজমেন্ট জানবেন না। এই জিনিসগুলো আনএক্সেপ্টেবল। এই এরকম গ্রস জিনিসগুলো না পারলে যেটা হয় একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট হয়, হ্যাঁ। তো এই গ্রস জিনিসগুলো মানে যেগুলো ইনভেরিয়েবলি সবাইকে জানতে হবে, হ্যাঁ। তো আমরা শুরু করে মোটামুটি একটা প্রিলিমিনারি ধারণা আমি এখন যে আপনারা পেয়ে গেছেন, টাইমলি যাবেন। আর একটা জিনিস হচ্ছে আপনার যত অ্যাচিভমেন্ট আছে, হ্যাঁ, সব নিয়ে যাবেন সাথে করে, হ্যাঁ। অনেকে অনেক কিছু বলে, বাট আমি দেখেছি যারা এগুলো শো করেছে তাদের মার্কস এবং যারা এগুলো শো করেনি তাদের মার্কস তো আর আমরা দেখতে পাই না, পজিশনের মধ্যে অনেক পার্থক্য আছে, হ্যাঁ। ধরেন আপনি একটা কোর্সে আছেন, আপনি একটা এফসিপিএস পার্ট 1 পাস করেছেন, আপনি আপনার কংগ্রাচুলেশন লেটারটা প্রিন্ট করে নিয়ে যান, স্যার এগুলো দেখেন এবং ওরা অনেক কোয়ালিফাইড এবং ওরা এভরি অ্যাচিভমেন্টকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে, হ্যাঁ। আপনি কোনো একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আপনি পারেন, আপনি জানেন, হ্যাঁ, আপনি হয়তো ভালো গান গান করেন, আপনি ভালো নাচতে পারেন, হ্যাঁ, আপনি ভালো আবৃত্তি করেন, হ্যাঁ, আপনি ভালো ডিবেট করেন, হ্যাঁ, এই জিনিসগুলো আপনার প্লাস পয়েন্ট সবসময়, হ্যাঁ। এখন আরেকটা কথা হচ্ছে ধরেন যিনি এখনো পার্ট 1 পাস করেননি বা ইয়া করেননি, হ্যাঁ, আপনি বলবেন যে হ্যাঁ আমি এরকম প্র্যাকটিস করছি, আমি পোস্ট গ্রাজুয়েশনের জন্য প্রিপারেশন নিচ্ছি, আমি অমুক সাবজেক্টে আমি কেরিয়ার করবো, মানে হাউ ইউ হ্যান্ডেল ইজ মানে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন প্রোগ্রাম, ঠিক আছে। তো আমরা শুরু করি, প্রথমে দেখেন কমিউনিটি অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন, এখানে মোটামুটি হচ্ছে হেলথ কেয়ার কাকি মানে জিনিসটা কি, হ্যাঁ, এগুলো গ্রসলি আপনাকে কিছু ডেফিনেশন মুখস্থ করতে হবে এরকম না, আপনি একটা হচ্ছে আপনার নিজের মতো করে একটা ডেফিনেশন বলে দিবেন, হ্যাঁ। যে হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম অফ বাংলাদেশ, এই জিনিসগুলো যদি ভুল করেন তাহলে এগুলো একটু নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করবে, হ্যাঁ। যে হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম, প্রাইমারি হেলথ কেয়ার, আপনি উপজেলাতে কাজ করবেন এটা কি ধরনের হেলথ কেয়ার, এটা প্রাইমারি, হ্যাঁ। এরপর আপনার ধরেন আপনি একটা জিনিস ম্যানেজ করতে পারছেন, উপজেলায় ওই ফেসিলিটি নেই, আপনি কোথায় পাঠাবেন, সেকেন্ডারিতে পাঠাবেন, সেখানে ম্যানেজ না হলে রাজশাহী হেলথ কেয়ারে যাবেন, ঠিক আছে। তো এই প্রাইমারি হেলথ কেয়ার এবং প্রাইমারি হেলথ কেয়ারের কম্পোনেন্ট গুলো এগুলো আপনাদের মোটামুটি একটু জেনে যেতে হবে, হ্যাঁ। প্রিন্সিপাল যে 4টা প্রিন্সিপাল আছে সেটা একটু জেনে যাবেন। পাবলিক হেলথের ডেফিনেশন মুখস্থ জিজ্ঞেস করবে না, যিনি কমিউনিটি মেডিসিনে ক্যারিয়ার করছেন বা করবেন তাকে জিজ্ঞেস করতে পারে, আদারওয়াইজ জিজ্ঞেস করবে না। হেলথ কাকে বলে এটা জিজ্ঞেস করেন, এটা আমাদের পরীক্ষার সময় অনেকে জিজ্ঞেস করেছিল, তাই এখানে যে মেন্টাল এবং সোশ্যাল ওয়েলবিং একটা কথা আছে, এই জিনিসটা শুনতে চাই, ঠিক আছে। হেলথের ইন্ডিকেটর গুলো যদি পারেন দেখে যাবেন, জাস্ট
মর্টালিটি ইন্ডিকেটর, মরবিডিটি ইন্ডিকেটর, ডিসেবিলিটি রেট, কারণ এগুলো তো বেসিক্যালি হচ্ছে আমরাই ক্যালকুলেট করি, হ্যাঁ আমাদের এই জিনিসগুলো দেখতে হয়, হ্যাঁ আপনি যেই ডাটাটা পাঠাবেন উপজেলা থেকে সেটা দিয়ে হচ্ছে এগুলো ক্যালকুলেট হবে, হ্যাঁ তো এগুলো জানতে চাই আর কি। এমডিজি একটা সময়, এমডিজি এসডিজি, এমডিজি তো ধরেন শেষ হয়ে গেছে, বাট এসডিজি, হ্যাঁ এসডিজি হচ্ছে যে গোলগুলো, বিশেষ করে হেলথ রিলেটেড গোলগুলো কি কি আমাদের 42 তে এই ভেরিয়েবল জিজ্ঞেস করা হয়েছে, হ্যাঁ এগুলো হচ্ছে সবার জন্য, হ্যাঁ। তাহলে এসডিজিটা একটু ভালো করে দেখে নিবেন। এবং হচ্ছে দেখেন বাংলাদেশের অবস্থান বর্তমানে কি অবস্থায় আছে এটা একটু দেখবেন। আরেকটা জিনিস হচ্ছে ভাইবার ক্ষেত্রে আপনি যে এলাকায় থাকেন আপনার এলাকার বিখ্যাত ব্যক্তি, আপনার এলাকার রিলেটেড যে উইকিপিডিয়াতে দেখবেন, হ্যাঁ বা গুগলে দেখবেন, অনেক ইনফরমেশন থেকে ইনফরমেশন গুলোকে পড়ে ফেলবেন, দর্শনীয় স্থান কোনটা, বিখ্যাত ব্যক্তিকে, হ্যাঁ আপনি যদি চিনেন কিনা, আপনি আপনার এলাকার একজন বিখ্যাত ব্যক্তিকে চিনেন না, এটাকে ডিসক্রেডিট, হ্যাঁ। আমরা তো আনসোশাল এজ এ ডক্টর, বাট ডিসক্রেডিট, হ্যাঁ। এগুলো একটু জেনে যাবে, হ্যাঁ আপনার নামে কোনো বিখ্যাত ব্যক্তি আছে কিনা, আপনার যে জন্ম তারিখ সে তারিখে কোনো বিখ্যাত ব্যক্তির জন্ম হয়েছিল কিনা, হ্যাঁ এগুলো পরীক্ষায় খুব ফ্রিকুয়েন্টলি আসে, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে দেখেন এই এসডিজি থেকে যতটুকু পারেন একটু দেখে যাবেন, ঠিক আছে। ওয়াটার পিউরিফিকেশনের মেথড নামগুলো জিজ্ঞেস করেছিল, হ্যাঁ জাস্ট নামগুলো একটু জানবেন, ঠিক আছে। এপিডেমিওলজি থেকে যেহেতু আমাদের খুব রিসেন্টলি একটা প্যান্ডেমিক গেছে, এপিডেমিক প্যান্ডেমিক, প্যান্ডেমিক বলতে আমরা কি বুঝি মুখস্থ করার দরকার না, যে জিনিসটা বুঝবেন এপিডেমিক মানে কি, অ্যান্ডেমিক মানে কি, প্যান্ডেমিক মানে কি, ঠিক আছে। কমিউনিকেবল ডিজিজ, নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে এখন আমাদের দেশে মর্টালিটির দিক দিয়ে নন কমিউনিকেবল ডিজিজের মর্টালিটি রেটটা বেশি রেদার দেন কমিউনিকেবল ডিজিজ। একসময় ছিল কমিউনিকেবল ডিজিজে বেশি মানুষ মারা যেত, এখন নন কমিউনিকেবল ডিজিজ লাইক ডায়াবেটিস, হাইপারটেনশন, অ্যামাইড, ইসকেমিক হার্ট ডিজিজ, এগুলোতে বেশি মানুষ মারা যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই কমিউনিকেবল নন কমিউনিকেবল ডিজিজের এক্সাম্পল জিজ্ঞেস করবে। এরপর দেখেন ইপিআই, ইপিআই থেকে কোনো কিছু ধরেন আপনি ইপিআই এর যে শিডিউল সেটা যদি আপনি মিস করেন এটা আপনার জন্য একটা ডিসক্রেডিট, হ্যাঁ। ইপিআই এর শিডিউলটা একটু হচ্ছে ভালো মতো করে ফেলতে হবে। ফ্যামিলি প্ল্যানিংটা একটু দেখবেন, খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট যদি ধরে ফেলে আর কি, হ্যাঁ তখন না পারলে এগুলোকে হচ্ছে গ্রস জিনিস তো মানে একটু নেগেটিভলি দেখা হয় আর কি, হ্যাঁ। যারা গাইনিতে প্র্যাকটিস করছেন এই যে হাই রিস্ক প্রেগনেন্সি কোনগুলো, কন্ট্রাসেপটিভ মেথড এগুলো পরীক্ষা দিবেন। এখানে দেখেন রিয়েল বারবার কিছু প্রশ্ন দিয়েছে, দেখেন এই যে ইনফ্যান্ট মর্টালিটি রেট, ম্যাটারনাল মর্টালিটি রেট, এখন এখানে দেখেন যিনি ভাইবা ফেস করেছেন উনি কি সব প্রশ্ন পেরেছেন, সব প্রশ্ন উনি পারেননি, যেটা পারবেন না সেটা নিয়ে হচ্ছে নার্ভাস না হয়ে একটু স্মার্টলি বলবেন যে সরি স্যার আমার এটা এই মুহূর্তে মনে পড়ছে না, শেষ, ঠিক আছে। এখন দেখেন রেফারেন্স সিস্টেমটা, কমিউনিটি ক্লিনিক একটা সময় খুব ইম্পর্টেন্ট ছিল, বাট এখন তারা একটু দেখে যায়, হ্যাঁ মানে এখন আর সেটা আর এত ইম্পর্টেন্ট না, সিচুয়েশন এসব ছিল প্রশ্ন চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ। এই যে স্যাটেলাইট ক্লিনিকে এই যে আউটরিচ সেন্টার একটা ইউনিয়ন 8টা করে থাকে, এইটুকু জানলে হবে, হ্যাঁ? এরপর হচ্ছে মিনিস্ট্রির অর্গানোগ্রাম, এটা একটু দেখে যাবেন, হ্যাঁ? এটা জিজ্ঞেস করেন। এই যে আমাদের গ্রোথ রেট কত, বার্থ রেট কত, ডেথ রেট কত, ইনফ্যান্ট মর্টালিটি রেট কত, এমএমআর কত, হ্যাঁ সেটার ইলেকশন কত পার্সেন্ট ইউজ করে, এগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এগুলো জিজ্ঞেস করবেন, হ্যাঁ। বাংলাদেশের কয়েকটা ওভাবে জিজ্ঞেস করবে যে কয়েকটা অনগোয়িং, বাংলাদেশের কয়েকটা অনগোয়িং হেলথ প্রোগ্রামে না করতে পারবেন, এভাবে তুমি জিজ্ঞেস করবে, ঠিক আছে। সেগুলো একটু দেখে নেবেন, হ্যাঁ। বিএমডিসি, বিএমডিসি থেকে পরীক্ষার প্রশ্ন করবে, হ্যাঁ এই যে আহ বিশেষ করে হচ্ছে বিএমডিসি যে হচ্ছে ফাংশন আর কি, হ্যাঁ আপনাকে সে রেজিস্ট্রেশন দিবে, আপনার সার্টিফিকেট দিবে হচ্ছে আপনার ইউনিভার্সিটি, রেজিস্ট্রেশন দিবে হচ্ছে আপনার বিএমডিসি, ঠিক আছে। একটা জিজ্ঞেস করতে পারে কমনলি, হ্যাঁ একটা হেলথ কমপ্লেক্সে কমনলি কি কি ধরনের পেশেন্ট যায়, হ্যাঁ অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়ার পেশেন্ট যেতে পারে, একটা আমায়ের পেশেন্ট যেতে পারে, রোড অ্যাক্সিডেন্টের পেশেন্ট যেতে পারে, ঠিক আছে। অ্যাকিউট এক্সারবেশন অফ সিওপিডি, আজমা, এগুলো যেতে পারে, ঠিক আছে। এরপর হচ্ছে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনার আপনার ধরেন পোস্টিং হলো উপজেলাতে, আপনি একজন মেডিকেল অফিসার, তো আপনার কি কি কাজ আছে, হ্যাঁ আপনি কি কি কাজ করবেন, আপনার অনেকগুলো কাজ আছে, আপনি
আপনি আউটডোর পেশেন্ট দেখবেন, ইনডোর পেশেন্ট দেখবেন, হ্যাঁ? আপনি ইপে এর সাথে জড়িত থাকবেন, আপনি ফ্যামিলি প্ল্যানিং এর সাথে জড়িত থাকবেন, আপনি জেন্ডার বেসড ভায়োলেন্স এর পেশেন্ট ডিল করবেন, হ্যাঁ? তারপর হচ্ছে আপনার জিপিআই ভ্যাকসিনেশন তো বললাম, হ্যাঁ? তারপর হচ্ছে আপনার কমিউনিটি লেভেলে হচ্ছে যে আপনার যে আহ হেলথ কেয়ার সেটাতে আপনি কন্ট্রিবিউট করবেন, ঠিক আছে? Okay, এখন দেখেন বেসিক সাবজেক্টের স্যাররা যদি থাকে তখন হচ্ছে এই ধরনের প্রশ্ন হয়, সকালে নাস্তা করেছেন কিনা, কি খেয়েছেন, সেই খাবারের মধ্যে কন্টেন্ট গুলো কি কি, বলতে পারে কয়েকটা আয়রন রিচ খাবারের নাম বলেন, কয়েকটা খাবারের নাম বলেন যেখানে পটাশিয়াম বেশি থাকে, right? এরকম করে আপনাকে হচ্ছে জিজ্ঞেস করতে পারো, বুঝছেন? মেটাবলিজম এখানে জাস্ট দেখতে পারলে ভালো, না দেখতে পারলে বাদ দেওয়াটাই বেটার আর কি, হ্যাঁ? এখন আসলে এত কিছু পড়ার মানে এই জিনিসগুলো না পারলে কোনো ধরনের বড় ধরনের প্রবলেম হবে না, হ্যাঁ? যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট কোনগুলো, মাইক্রোনিউট্রিয়েন্ট কোনগুলো, হ্যাঁ? এর মধ্যে ধরেন ডেফিসিয়েন্সি ফিচার্স গুলো, হ্যাঁ? প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন কোয়াশিওর ম্যারাসমাস, ভিটামিন এ ডেফিসিয়েন্সি হলে কি হয়, আয়রন ডেফিসিয়েন্সি হলে কি হয়, আয়োডিন ডেফিসিয়েন্সি হলে কি হয়, হ্যাঁ? জিনিসগুলো খুবই ক্লোজ, এগুলো আর হচ্ছে আপনারা পারবেন, ঠিক আছে? এই যে ডেফিসিয়েন্সি গুলো একটু দেখে নিন, ডেমোস্থানে আছে। আহ এর তো হচ্ছে এগুলো দেখতে পারলে ভালো, না দেখতে পারলে সমস্যা নাই। এখন এখানে দেখেন কিছু ফাইবার এক্সপেরিয়েন্স শুরুতে দিয়েছে, দেখেন প্রশ্নগুলো প্যাটার্নটা খেয়াল করেন, দেখেন যেভাবে আমি বলেছিলাম যে আপনার বাসা কোথায়, কবে পাশ করেছেন, এখন কি করছেন, কোন কোর্সে আছেন কিনা, আর ধরেন সে পাশ করার পর সে 2 বছর কোন কোর্সে ছিল না, সে কি কি করেছে, সে জিপি প্র্যাকটিস করতে, আমি বেকার বসেছিলাম এটা বলার কোনো দরকার নেই। আপনি ধরুন জিপি প্র্যাকটিস করেন না, আপনি বলবেন আমি আমি পোস্ট গ্রাজুয়েশন এর জন্য আমি প্রিপারেশন নিচ্ছি, ঠিক আছে? দেখেন যিনি জিপি প্র্যাকটিসে কি কি রোগী পেতেন, আপনি কোনটা বলবেন বলেন তো, যেটা আপনি সবচেয়ে ভালো করেন, যেটা থেকে প্রশ্ন করলে আপনাকে আটকানো যাবে আপনি সেটা বলবেন, ঠিক আছে? এইভাবে দেখেন এখানে দেখেন, একটা হচ্ছে রেপ ভিকটিম আপনার কাছে নিয়ে আসলে আপনি কি কি করবেন, হ্যাঁ? এটা জেন্ডার বেসড ভায়োলেন্স, এগুলো হচ্ছে উপজেলাটা আপনাদেরকে ডিল করতে হবে আর কি, হ্যাঁ? যে জেন্ডার বেসড ভায়োলেন্স যদি আসে তাহলে হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে যে ভিকটিম, হ্যাঁ, ভিকটিমকে হচ্ছে আমরা তো হচ্ছে যেহেতু 6 বছরের মেয়ে তাকে কন্ট্রাসেপশন দেওয়ার প্রয়োজন নাই, বাট যদি হচ্ছে আপনার ম্যানার কি হয় সেক্ষেত্রে ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ দিতে হবে। আর হচ্ছে জেন্ডার বেসড ভায়োলেন্স এর কিছু প্রসিডিউর আছে, হ্যাঁ? যে তার একটা এক্সামিনেশন করতে হবে, তার কোনো বডিতে কোথাও কোনো বাইট মার্ক আছে কিনা, কোনো ইনজুরি সাইন আছে কিনা, হ্যাঁ? কোনো হচ্ছে আপনি স্টেন পাচ্ছেন কিনা, সিমিলার স্টেন পাচ্ছেন কিনা, ফাইনাল রপচার কিনা, ঠিক আছে? এই জিনিসগুলো, কোথাও কোনো বাইট মার্ক আছে কিনা, এই জিনিসগুলো দেখে আপনি কিছু সোয়াব নিতে হবে এবং হচ্ছে কিছু টেস্ট করতে দিতে হবে। এর মধ্যে হচ্ছে যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের যে টেস্ট গুলো, হয় সিফিলিস, হেপাটাইটিস বি সি, হয় এই এইচআইভি, এইচআইভি যদি উপজেলায় হয় না, কিন্তু দিতে হবে, হ্যাঁ? দেন হচ্ছে আপনি সোয়াব দিতে হবে, ভ্যাজাইনাল সোয়াব নিয়ে সেটাকে হচ্ছে আপনাকে টেস্টের জন্য পাঠাতে হবে, ঠিক আছে? অটোপসিটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ? অটোপসিটা আমরা একটু পরে আসবো। আহ এই অটোপসিটা একটু দেখে নেবেন, হ্যাঁ? এই যে কে কে অটোপসি করতে পারে এটা পরীক্ষায় জিজ্ঞেস করে, হ্যাঁ? এই যে দেখেন কারা কারা করতে পারে, এখানে লিখে আছে, হ্যাঁ? এরপর হচ্ছে দেখেন যিনি ফরেন্সিক মেডিসিনে ক্যারিয়ার করছেন বা করবেন তিনি ফরেন্সিক মেডিসিনের ডিটেলস করবেন, হ্যাঁ? এখন হচ্ছে দেখেন অটোপসি, হ্যাঁ? অটোপসির মধ্যে হচ্ছে আমরা কিভাবে কিভাবে করতে পারি এবং কি কি প্রিজারভেটিভ ইউজ করা হয়, আপনি কখন একটা পেশেন্টকে ব্রেন ডেথ ডিক্লেয়ার করবেন, হ্যাঁ? এখানে একটু খেয়াল করে রাখবেন, ব্রেন ডেথ যদি ডিক্লেয়ার করতে হয় 2জন ডাক্তারকে করতে হবে এবং হচ্ছে সেটা হচ্ছে 2বার করতে হবে, এর মধ্যে একজনকে অবশ্যই কনসালটেন্ট লেভেলের হতে হবে। 2জন ডাক্তার করবে, প্রথমে একজন করবে এরপর আরেকজন করবে এবং হচ্ছে এর মধ্যে একজনকে কনসালটেন্ট লেভেলের হতে হবে, ঠিক আছে? ইনজুরির মধ্যে বিশেষ করে হচ্ছে গ্রিভাস হার্ট, হ্যাঁ? গ্রিভাস হার্টের স্পেলিং করতে দেয়, হ্যাঁ? এবং গ্রিভাস হার্ট এটা আপনাকে ইনজুরি সার্টিফিকেট দিতে হবে, সো গ্রিভাস হার্ট যদি আপনি না পারেন এটা উম, পাঠাতে হবে আর কি, ঠিক আছে? রেপের ডেফিনেশনটা একটু দেখে নিবে।
আর এক্সামিনেশন অফ রেপ, আমরা থেকে এক্সামিনেশন করি, জেনিটাল থেকে এক্সামিনেশন করি, এই যে যেগুলো মুখে বললাম আর কি, হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে আপনি মোটামুটি বলতে পারলেন। হ্যাঁ, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার হচ্ছে কোথায় কোথায় আছে, সর্বপ্রথম কোথায় হয়, এবং হচ্ছে কি কি সেবা তারা দিয়ে থাকেন, এটা এগুলো হচ্ছে দেখে নেবেন। হ্যাঁ, দেখেন কিছু এক্সপিরিয়েন্স দেখেন, হাউ টু গিভ রিভার্সাল ইনজুরি সার্টিফিকেট। এই যে দেখেন, এইগুলোই হচ্ছে পরীক্ষায় দেয়, ঠিক আছে? মানে জিজ্ঞেস করার রিভার্স, যেটা আপনার হচ্ছে পরীক্ষায় ইউজ করতে হবে, ঠিক আছে? আর এরপর হচ্ছে দেখেন, এগুলো প্রিভিয়াস সার্ভিস কোয়েশ্চেন, এগুলো যে আপনাকে করবে এমন নেই, জাস্ট আইডিয়া নেই যে আমাকে কি ধরনের কি প্যাটার্নের প্রশ্ন করতে পারে। ইনফেকশন ডিজিজ ইনভেরিয়েবলি সব ফ্যাকার মানে সব ফ্যাক্টরের জন্য গুরুত্বপূর্ণ, মানে কমন ইনফেকশন ডিজিজের নাম বলেন, টিবি, ম্যালেরিয়া, ডেঙ্গু। হ্যাঁ, বাংলাদেশের থেকে এগুলো না পারলে এটি জিনিসগুলো ভালো না আর কি। হ্যাঁ, আইপিসি এর হচ্ছে কি কি মেজার নেওয়া হয়, এটা যদি কেউ কেউ জিজ্ঞেস করে বলতে পারেন, আপনি অনেক ভালো মার্ক আর্ন করবেন, ঠিক আছে? এটা হচ্ছে মোস্ট কমন ইনফেকশন ডিজিজ ইন বাংলাদেশ। একটা হচ্ছে অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া, আর যদি লং টার্ম হয় সেক্ষেত্রে হচ্ছে টিউবারকুলোসিস, ঠিক আছে? এপিডেমিক প্যান্ডেমিক এগুলো জিজ্ঞেস করে। আর আগের যদি স্যাররা থাকে তখন হচ্ছে ফিভারের ক্লাসিফিকেশন গুলো জিজ্ঞেস করবে। হ্যাঁ, এখন তো আমরা আর এইরকম পাই না, তাই না? এখন তো প্যারাসিটামল দিয়ে সবই হচ্ছে ন্যাচারাল যে কার্ভ সেটা ফলো করতে, বাট আগের স্যাররা যদি পরীক্ষায় থাকে জিজ্ঞেস করবে। হ্যাঁ, বিশেষ করে ম্যালেরিয়াতে কি কি ধরনের টেম্পারেচার পাওয়া যায়। হ্যাঁ, আপনি ভাইরাস ফিভারে ম্যালেরিয়াতে কি পাবেন? হ্যাঁ, টার্সিয়ান ফিভার। প্লাজমোডিয়াম ম্যালেরিয়াতে আপনি হচ্ছে কটন ফিভার পাবেন, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? র্যাশের কারণগুলো দেখবেন, হাই গ্রেড টেম্পারেচার কখন বলবে এটা দেখবেন, পাইলস অফ অ্যালার্জি দেখতে পারেন, না দেখতে পারলে সমস্যা নেই। টাইফয়েড গুরুত্বপূর্ণ, ইনকিউবেশন পিরিয়ড, কি কি ক্লিনিক্যাল ফিচার্স আছে, কোন উইকে কোন টেস্ট করবেন, এই এবং ট্রিটমেন্ট কি দিবেন। এর মধ্যে নতুন রিসেন্টলি হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন হচ্ছে খুব ভালো একটা অল্টারনেটিভ, ঠিক আছে? ওরালি পেশেন্ট ইনজেক্টেবল আফোর্ড করতে পারছে না, সে নিবে না, সে তাকে আপনি কি দিবেন? তাকে আমরা অ্যাজিথ্রোমাইসিন দিব, কি কি কমপ্লিকেশন হতে পারে, ঠিক আছে? এন্টারি খুব একটা গুরুত্বপূর্ণ। ম্যালেরিয়া থেকে আপনাকে প্রশ্ন করা হবে এবং আপনি পারবেন না, বিশেষ করে যাদের বাসা চট্টগ্রাম থেকে ওইদিকে। হ্যাঁ, বা হোল বাংলাদেশে, বাট যিনি ধরেন নেত্রকোনা ময়মনসিংহ থেকে আসবেন, হ্যাঁ, সে যদি কালাজ্বর না পারে, আর যিনি হচ্ছে চট্টগ্রাম থেকে আসবে সে যদি ম্যালেরিয়া না পারে, ঢাকার একজন যদি ডেঙ্গু না পারে, হ্যাঁ, এগুলো খুবই মানে নেগেটিভলি ইমপ্রেশন ক্রিয়েট করবে, ঠিক আছে? সো ম্যালেরিয়া বাংলাদেশে পরীক্ষা দেবে, ম্যালেরিয়া পার পেলে সেটা হবে না। ম্যালেরিয়া ইচ এন্ড এভরিথিং করে ফেলবেন, কালাজ্বর ইচ এন্ড এভরিথিং করে ফেলবেন, কারণ এগুলো থেকে আপনি পারেন। ল্যাপ্রোসে দেখতে পারেন, জাস্ট গ্রস জিনিসগুলো দেখবেন। ডেঙ্গুর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ডেঙ্গুর যে ক্লাসিফিকেশন এবং ডেঙ্গুর পেশেন্টকে আপনি কতক্ষণ হসপিটালাইজড করবেন, ঠিক আছে? এই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট। কি কি টেস্ট আপনি করবেন, কি কি টেস্টের মধ্যে ডেঙ্গু উইথ ওয়ার্নিং সাইন যেগুলো দেখতে পাচ্ছেন, এই ওয়ার্নিং সাইন গুলো থাকলে আমরা হচ্ছে পেশেন্টকে হসপিটালাইজ করবো। রোল অফ স্টেরয়েড কোনো রোল নাই, ঠিক আছে? তখন প্লাজমা ট্রান্সফিউশন দিবেন এবং কিভাবে টেস্ট করবেন, আপনার সিবিসি পিডিএফ করবেন। এরপর হচ্ছে প্রথম 3 দিনের মধ্যে আসলে আপনি NS1 করবেন, ফিফথ ডে অনওয়ার্ডস হচ্ছে বা থার্ড ডে এর পর থেকে আপনি হচ্ছে IgG অ্যান্টিবডি করবেন। আপনি অ্যাসোসিয়েটেড ডেঙ্গু হেপাটাইটিস করে সেটা এলজিপিটি এলজিওটি দেখবেন, হ্যাঁ? এবং সাথে একটা টেস্ট করে রাখতে হবে, সেটা হচ্ছে ব্লাড গ্রুপিং। ইন কেস যদি প্ল্যাটলেট লাগে আর কি, প্ল্যাটলেট কখন দিতে হয় এগুলো জিজ্ঞেস করবে। হ্যাঁ, এখন যেহেতু চিকুনগুনিয়ার একটা ট্রেন্ড চলছে, তো চিকুনগুনিয়া এবং ডেঙ্গুর পার্থক্যটা দেখে নেবেন। মেইন পার্থক্য হচ্ছে ডেঙ্গুতে হেমোরেজিক ম্যানিফেস্টেশন বেশি থাকবে, থ্রোম্বোসাইটোপেনিয়া বেশি হবে। চিকুনগুনিয়াতে জ্বর এবং ব্যথা এগুলো বেশি হবে, ঠিক আছে? ডেঙ্গুতে পাচ্ছি থ্রোম্বোসাইটোপেনিয়া, হেমোরেজিক ম্যানিফেস্টেশন ইজ মোর প্রমিনেন্ট, আর চিকুনগুনিয়াতে হচ্ছে ফিভার এন্ড জয়েন্ট পেইন উইল বি মোর প্রমিনেন্ট। কিভাবে বুঝবেন একটা ডেঙ্গু পেশেন্ট ভালো হয়ে গেছে? এগুলো যাতে পরীক্ষায় ভুল না হয় আর কি। হ্যাঁ, কোভিড-19 থেকে জিজ্ঞেস করতে পারে যে কি দিয়ে হয়, কি কি ভ্যাকসিন অ্যাভেলেবল, আপনি তুমি কি কি টেস্ট করবা, চেস্ট টেস্টে কি পাবা, সিটি স্ক্যানে কি পাবা, এই জন্য গ্রাউন্ড গ্লাস ওপাসিটি পাই, মেইনলি পেরিফেরাল জোন গুলোতে হয়, ঠিক আছে? কি ট্রিটমেন্ট দেওয়া হয়, মেইনলি হচ্ছে আমরা কি দেই, অক্সিজেনটা হচ্ছে ফুলবে না, আর কি দিতে পারি, স্টেরয়েড দিতে পারি। হ্যাঁ, আর যদি ডিডাইমার বেশি থাকে সেক্ষেত্রে আমরা আহ অ্যান্টিকোয়াগুলেন্ট দিই আপনার, ঠিক আছে? তাই না? এগুলো হচ্ছে জিজ্ঞেস করবে আর কি।
কোভিডটা একটু দেখে নেবেন। কোভিড এর এখন জিজ্ঞেস, এখন হচ্ছে মানে কোভিড থেকে অত প্রশ্ন জিজ্ঞেস করার পসিবিলিটি কম লাগবে। ডেঙ্গু ইজ মোর ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে অবস্থায় কিছু জিজ্ঞেস করলে যেটা আপনি আনসার করতে পারেন, হ্যাঁ। ডায়রিয়া ভমিটিং এর হয়তো কয়েকটা কারণ জিজ্ঞেস করবে, কি করবেন আপনি, হ্যাঁ। একটা পেশেন্ট, আমি প্রথমে সাইন অফ ডিহাইড্রেশন দেখবো, পালস, ব্লাড প্রেশার দেখবো, হ্যাঁ। এরপর আমি কি ট্রিটমেন্ট দিব, আমরা জানি আমরা আরবি ক্রিস্টালয়েড, হ্যাঁ। ডায়রিয়া আমি আসলে কলরা স্যালাইন দিব, আদার্স হলে নর্মাল স্যালাইন দিব, ঠিক আছে। আমরা কিভাবে রিপ্লেসমেন্ট করব, তার হচ্ছে কি পরিমাণ ডেফিসিট হয়েছে এবং কি পরিমাণ লস হচ্ছে, ঠিক আছে। ডেফিসিট এবং লস এই দুটো দিব, তার সাথে হচ্ছে তার যে একটা নর্মাল ডেইলি রিকোয়ারমেন্ট আছে সেটা আমরা হচ্ছে দিয়ে দিব, ঠিক আছে। এরপর হচ্ছে মিজলস। মিজলস হচ্ছে জিজ্ঞেস করলে করতে পারে কিভাবে ছড়ায়, এবং এটা আমাদের ইপিআই শিডিউলের মধ্যে মামস, তারপর হচ্ছে রুবেলা, এগুলো আমাদের ইপিআই শিডিউলে আছে, এগুলো হয়তো জিজ্ঞেস করতে পারে। এর চেয়ে বেশি এখান থেকে জানার দরকার নেই। পাইলোরিয়াসিস, এসটিআই, এগুলো একটু জানবেন। ভিডিআরএল থেকে জিজ্ঞেস করে যে একটা পেশেন্ট সিফিলিস ধরেন সাসপেক্ট করছে, ভিডিআরএল পজিটিভ আসছে, পজিটিভ আসলে কি আপনি বলতে পারবেন পেশেন্টকে ইউ হ্যাভ সিফিলিস? আপনি বলতে পারবেন না, বলতে হবে যে এটা হতেও পারে, নাও হতে পারে। সেটার জন্য আপনাকে কনফার্মেটরি ইনভেস্টিগেশন করতে হবে। কনফার্মেটরি ইনভেস্টিগেশনে যদি সেটা নেগেটিভ চলে আসে, তাহলে সেই ভিডিআরএলটা ছিল ফলস পজিটিভ। কি কি কারণে ফলস পজিটিভ হতে পারে? এটা ম্যালনিউট্রিশনের পেশেন্টের হতে পারে, এটা অ্যাসিলের পেশেন্টের হতে পারে, এন্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম থাকলে হতে পারে, হ্যাঁ। তুমি এগুলো আপনাকে পরীক্ষায় জিজ্ঞেস করবে, হ্যাঁ। সিফিলিসটা একটু দেখে নেবেন, যদি এখানে স্টার মার্ক করে দেওয়া নাই, বাট সিফিলিস পরীক্ষায় জিজ্ঞেস করেছে, হ্যাঁ। এইচআইভি থেকে হচ্ছে পরীক্ষায় প্রশ্ন করতে পারে যে এন্টি রেট্রোভাইরাল এজেন্ট নাম কি, এবং হচ্ছে এইচআইভি ইনফেকশন এবং এইডস এর মধ্যে পার্থক্য। এইচআইভি তো হচ্ছে ইনিশিয়াল যেটা, হ্যাঁ, সেখান থেকে যদি হচ্ছে আস্তে আস্তে CD4 কাউন্ট কমে যায়, অপরচুনিস্টিক ইনফেকশন হওয়া শুরু করে, হ্যাঁ, তখন আমরা এটা বলবো এইডস, ঠিক আছে। লিম্ফোডেমিক ডেভেলপ করে, হ্যাঁ। এখানে দেখেন অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, আনসার গুলো একটু হচ্ছে জেনে নেবেন। মোটামুটি সবগুলো আনসার এখানে দেওয়া আছে, হ্যাঁ। এরপর দেখেন একটা এক্সপিরিয়েন্স দেওয়া আছে এখানে। এই যে দেখেন কার্ডিয়াক পেইন, নন কার্ডিয়াক পেইন কিভাবে ডিফারেন্সিয়েট করবেন, হ্যাঁ। কার্ডিয়াক পেইন হলে কিভাবে ম্যানেজ করবেন, চেম্বার কি চিকিৎসা দেবেন, কখন রেফার করবেন, কোথায় রেফার করবেন। রেফার কোথায় করবো বলেন তো? একটা এমআইএল পেশেন্টকে যেখানে পিসিআই ফ্যাসিলিটি অ্যাভেলেবল আছে, হ্যাঁ। বা হচ্ছে নিয়ারেস্ট যেটা আর কি, হ্যাঁ, সেখানে আমরা পাঠাবো। তো যদি পিসিআই ফ্যাসিলিটি অ্যাভেলেবল, আমি চেষ্টা করবো সেখানে পাঠানোর জন্য, ঠিক আছে। আর হচ্ছে উপজেলাতে আপনি কিভাবে ম্যানেজ করতে পারেন কার্ডিয়াক পেইন, ইনভেরিয়েন্টলি জিজ্ঞেস করবেন, হ্যাঁ। একটা আপনি উপজেলাতে একটা এমআই এর পেশেন্ট আসছে, আপনি কিভাবে ম্যানেজ করবেন। আপনার ধরেন একটা কার্ডিয়াক চেস্ট পেইন আপনি নিয়ে বলছেন, সেন্ট্রাল ডিফিউজ একটা পেইন নিয়ে আসছে, হ্যাঁ, যেটা টাইট স্কুইজিং, চোখে নিয়ে নেচার রেডিয়েটিং টু লেফট আর্ম, লেফট জ, লেফট হ্যান্ড, হ্যাঁ, রেডিয়েট করছে, ঠিক আছে। এবং সাথে কমলে সোয়েটিং আছে, ভমিটিং আছে, এটা এগুলো থাকলে আপনি মোটামুটি বুঝবেন দিস ইজ কার্ডিয়াক পেইন। যেহেতু উপজেলা ট্রফি নাই হয় না, সেখানে আমরা কি করবো, এখন ইসিজি করবো, হ্যাঁ। ইসিজি তে যদি আপনি আমার কোনো চেঞ্জ পান, হ্যাঁ, এসটি এলিভেশন, ডিপ্রেশন, হ্যাঁ, অথবা হচ্ছে টি ইনভার্সন, হ্যাঁ, আপনি ইসকেমিক চেঞ্জ পান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে স্পিরিট প্রোপিড ওগুলো দিতে হবে, হ্যাঁ। পেশেন্টের যদি পেইন হয় সেটার জন্য আপনি হচ্ছে জিটিএন দিলেন। জিটিএন দেওয়ার আগে কি চেক করতে হবে? পেশেন্টের পালস চেক করতে হবে, পেশেন্টের ব্লাড প্রেশার চেক করতে হবে, হ্যাঁ। হাইপোটেনশন থাকলে আমরা জিটিএন দিব না। রেডিকার্ডিয়া ডেভেলপ করে ইনফিরিয়র এমআইতে ডেভেলপ করতে হবে, সেক্ষেত্রে আপনাকে অ্যাট্রোপিন দিতে হবে। দিয়ে আপনি কি করবেন? পেশেন্টকে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি রেফার করবেন টু দা সেকেন্ডারি অথবা টার্সিয়ারি সেন্টার, যেখানে হচ্ছে পিসিআই ফ্যাসিলিটি অ্যাভেলেবল। গোল্ডেন মিনিট হচ্ছে 120 মিনিট, 120 মিনিটের মধ্যে যদি পিসিআই করা হয় এটা ভালো, ঠিক আছে। স্নেক বাইট খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ। স্নেক বাইট উপজেলাতে খুব ইম্পর্টেন্স দিয়ে দেখা হয়। ডায়াবেটিস, হাইপারটেনশন খুব ইম্পর্টেন্স দিয়ে দেখা হয়, ঠিক আছে। এরপর দেখেন যিনি হচ্ছে চেয়ারম্যান থাকেন, উনি আপনাকে হচ্ছে একটু ইজি করার চেষ্টা করবেন। আপনার বাসা কোথায়, আপনি সকালে নাস্তা করেছেন কিনা, ইন্ট্রোডিউস ইউরসেলফ, বা ইন্ট্রোডিউস ইউরসেলফ খুব সুন্দর করে বুঝাবেন, হ্যাঁ। আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন, কোথায় পড়াশোনা করেছেন, হ্যাঁ। এবং আপনি বর্তমানে কি করছেন, আপনার বাবা মা কি করে, হ্যাঁ, আপনার হবি কি, আপনার ড্রিম কি, আপনার ফিউচার প্ল্যান কি, খুব সুন্দর, মানে অল্প কথাই খুব একটু গুছিয়ে ফেলবেন সুন্দর করে, ঠিক আছে।
এবং এটা তো গুছিয়ে তো আপনি মুখস্থ করবেন, কিন্তু ভার্বাল হলে এমন ভাবে বলা যাবে না যেটা আপনি মনে হচ্ছে যে আপনি যেটা মুখস্থ বলছেন। হ্যাঁ, আপনাকে এমন ভাবে বলতে হবে যে হ্যাঁ আপনি সেটা মুখস্থ বলছেন না, আপনি সেটা আপনার মতো করে বলছেন আর কি, লাইক অ্যাজ এ কনভারসেশন বলছেন। ওকে। টক্সিকোলজির মধ্যে ওপিসি পয়জনিং, ওপিসি পয়জনিং আমরা একদম মানে মেডিকেলে অহরহ আমরা দেখছি। হ্যাঁ, ওপিসি পয়জনিং সবার জন্য গুরুত্বপূর্ণ। আমি কোয়েশ্চেন করতে পারে, হ্যাঁ আপনাকে যে ধরেন আপনি উপজেলায় ডিউটি করছেন, একটা পেশেন্ট আসলো, সে ইনসেক্টিসাইড খেয়ে ফেলেছে, কি হতে পারে সেটা? ওপিসি পয়জনিং কিভাবে বুঝবেন আপনি ওপিসি পয়জনিং? ওপিসি সাইন সিমটমস গুলো বলে দিবেন, কিভাবে ম্যানেজ করবেন, কি কি কমপ্লিকেশনস হতে পারে, কখন আপনি রেফার করবেন, হ্যাঁ এগুলো আপনাকে জিজ্ঞেস করবে। অফিসে তো আপনি উপজেলাতে মানে ট্রাই পাবেন। হ্যাঁ, এরপর হচ্ছে বাকি জিনিসগুলো দেখতে পারেন, না পারলেও সমস্যা নাই, প্যারাসিটামল আমরা যেখানে অ্যানেসিটাল সিস্টেম দিই, এগুলো একটু জানবেন। বাট ওপিসি থেকে যে কোনো কিছু ভুল করেন এটা খুবই নেগেটিভলি নেওয়া হবে। হ্যাঁ, এবার আপনি টিসিএ পয়জনিং না পারেন কোনো ব্যাপার না, হ্যাঁ সেটা আপনি সেটাকে খুব বেশি মাইন্ড করবেন, বাট ওপিসি না পারলে সমস্যা, ঠিক আছে। এরপর হচ্ছে আর্সেনিকটা দেখে নেবেন, বাংলাদেশের এখনো অনেক জায়গায় আর্সেনিকটা এখনো অনেক বেশি এখনো পাওয়া যায়, সো আর্সেনিকটা দেখে নেবেন। আর বিশেষ করে হচ্ছে ওয়াকে মানে ডব্লিউএইচও রিকমেন্ডেশন কত, আমাদের দেশের রিকমেন্ডেশন কত, কি কি সাইন সিমটম হয় এবং হচ্ছে কি কি মেলিগনেন্সি রিস্ক বেড়ে যায়, হ্যাঁ এটা আসে, ঠিক আছে, এটা জিজ্ঞেস করেন। স্নেক বাইটের হচ্ছে এগুলো করবেন, অ্যান্টিভেনম কখন দিবেন করবেন। আপনি হচ্ছে কিভাবে বুঝবেন যে এটা পয়জনাস স্নেক? প্রথম হচ্ছে ক্লিনিক্যাল ফিচার, তারপর হচ্ছে ব্যাট সাইড আমরা কি করি 20 মিনিট ব্যাট সাইড ক্লটিং টেস্ট করি। হ্যাঁ, এই যে এই টেস্টটা আমরা করি, এইটা হচ্ছে 20 মিনিট হোল ব্লাড ক্লটিং টেস্ট, এটা দেখে আমরা বুঝতে পারি পয়জনাস স্নেক। এটা দেখে আমরা বুঝতে পারি যে হচ্ছে আপনি যে অ্যান্টিভেনম দিলেন অ্যান্টিভেনম কাজ করছে কিনা, এটাও আমরা এটা বুঝতে পারি। প্রশ্ন করবো যদি পরে আর কি যে হ্যাঁ আপনি ভাইবা বোর্ডে দেখেন, মানে আপনার কাছে স্নেক বাইটের পেশেন্ট আসলো, আপনি অ্যান্টিভেনম দিয়েছেন, আপনি কিভাবে বুঝবেন যে অ্যান্টিভেনম কাজ করছে? এটা ব্যাকসাইড টেস্টের নাম বলে যেটা দিয়ে বুঝে যায়। 20 মিনিট হোল ব্লাড ক্লটিং টেস্ট, ঠিক আছে। এখানে দেখেন কিছু আহ নাম দিয়েছে, হ্যাঁ প্রশ্নগুলো একটু দেখবেন, ঠিক আছে। হিট স্ট্রোক পরীক্ষা এখন করবেন, বেশি ইম্পর্টেন্ট ড্রাউনিং, ড্রাউনিং দিয়ে বাচ্চারা ফ্রিকুয়েন্টলি আসে, এটা একটু দেখবেন। এখানে একটা জিনিস একটু খেয়াল রাখবেন, ড্রাউনিং এর যে বাচ্চাগুলো, হ্যাঁ এদের সিমটমস না থাকলে এদেরকে কিন্তু আমরা অবজারভেশনে রাখতে, হ্যাঁ 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত অবজারভেশনে রাখতে হবে। নেফ্রোলজি থেকে জিজ্ঞেস করবে যারা বিশেষ করে মেডিসিনে কেরিয়ার করছেন, বা হ্যাঁ বা যদি স্যার নিজে যদি নেফ্রোলজি হয়, হ্যাঁ অথবা আমি যখন নেফ্রোলজি ছিলাম, হ্যাঁ তো আপনি নিজে যদি নেফ্রোলজিতে কেরিয়ার করেন সেক্ষেত্রে আপনি জিজ্ঞেস করবেন। তো এখানে দেখেন কমন নেফ্রোলজি ডিজিজ গুলো সবাই জানবেন, এবং হচ্ছে একেআই কখন বলবেন, একেআই কয়েকটা কারণ সবাই জানবেন এগুলো, ঠিক আছে। আর হচ্ছে সিকেডি থেকে হচ্ছে প্রশ্ন করেছিল যে এরকম যে একটা সিকেডির পেশেন্টের ডায়েট কিরকম হতো, তাকে আমরা প্রোটিন রেস্ট্রিকশন করি, ফ্লুইড রেস্ট্রিকশন করি, সল্ট রেস্ট্রিকশন করি, ফ্রুট এন্ড ফ্রুট জুস রেস্ট্রিকশন করি। হ্যাঁ, তার জন্য হচ্ছে আপেল, নাশপাতি, পেঁপে এবং পেয়ারা এগুলো হচ্ছে তার জন্য সেফ আর কি। হ্যাঁ, বাকিগুলো সেফ না। হ্যাঁ, এগুলো একটু দেখে নেবেন। হ্যাঁ, একটা হাইপার ক্যালেমিয়ার ম্যানেজমেন্ট কিভাবে করি, সিকেডির কারণ, এগুলো একটু দেখে নিবেন সবার জন্য। হ্যাঁ, বাকি যারা ধরেন আপনি নেফ্রোলজিতে কোর্সে আছেন বা ট্রেনিং করছেন বা ইন ফিউচার কেরিয়ার করার প্ল্যান আছে, সো ইউ হ্যাভ টু নো এভরিথিং অফ নেফ্রোলজি, মানে গ্রস জিনিসগুলো আর কি, অ্যাটলিস্ট এখানে যেটুকু আছে। ইউটিআই থেকে জিজ্ঞেস করবে, খুবই কমন, ইউটিআই সবার জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ কারণ এটা সবার জন্য, এটা মেডিসিন, সার্জারি, গাইনি, পেডিয়াট্রিক সবার জন্য জিজ্ঞেস করবে। হ্যাঁ, ইউটিআই মোস্ট কমন অর্গানিজম, কেন ফিমেলদের কমন, কি কি অ্যান্টিবায়োটিক আমরা দেই, এবং হচ্ছে প্রেগনেন্সিতে আপনি কোনটা কোনটা দিবেন, একটা পেশেন্ট প্রেগনেন্সিতে আসে তাকে আপনি কোনটা কোনটা দিবেন, তাকে আপনি কি অ্যাডভাইস দিবেন। হ্যাঁ, এগুলো পরীক্ষা জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। প্রোটিনিউরিয়া, নেফ্রোটিক সিন্ড্রোম, বিশেষ করে যারা পেডিয়াট্রিক্স এ পরীক্ষা দিচ্ছে, নেফ্রোটিক নেফ্রাইটিকের এগুলো আপনাকে খুব ভালো মতো পড়ে যেতে হবে আর কি। হ্যাঁ, একটা পেশেন্টের প্রস্রাবে প্রোটিন যাচ্ছে এটা কেমনে বুঝবেন? মানে তো ইউটিপি করা যায় মুখ বুঝে, টিপিট কোয়াগুলেশন টেস্ট করতে পারছে, ঠিক আছে। এগুলো একটু দেখে নিয়ে নেফ্রাইটিকের প্রেজেন্টেশন, নেফ্রাইটিকের প্রেজেন্টেশন সবাই জানবেন, বা ডিটেলস গুলো যারা যে ফ্যাকাল্টি থাকেন তাহলে তো নিয়ে
কয়েকটা হেমাচুরিয়ার কারণ, হ্যাঁ, দু চারটা কারণ এগুলো যদি জানতে পারে, হ্যাঁ, নর্মাল ভাবে সোডিয়ামের কত, পটাশিয়ামের কত, ক্লোরাইডের কত, ঠিক আছে। এরপর হচ্ছে হাইপার ক্যালেমিয়া, এগুলো পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে, তেমন একটা করে না। কিন্তু ধর ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, একটা হাইপার ক্যালেমিয়ার পেশেন্ট, হ্যাঁ, ক্যালসিয়াম গ্লুকোনেট দিতে হবে, এটা বুঝে আপনি বলতে পারেন, হ্যাঁ। এরপর হচ্ছে ওই হাইপোনাট্রিয়ামের ক্ষেত্রে কারেকশনটা জিজ্ঞেস করবে, যদি less than 48 hours এর যদি হয় তাহলে অ্যাকিউট কারেকশন করবো 3% সোডিয়াম ক্লোরাইড দিয়ে। আর ক্রনিক হাইপোনাট্রিমিয়া যদি হয় less than 48 hours ডিউরেশন, সেক্ষেত্রে আমরা কারেকশন করবো নর্মাল স্যালাইন দিয়ে less than 10 millimole per 24 hours, and not more than 10 millimole per 2 hours, 24 hours. If and even slower rate is generally safer. রেপিড কারেকশন করলে অসমোটিক ডিমালিনেশন সিনড্রোম হবে, মিক্সড হয় পন্ডসে বেশি হলে কি পাবেন, পিন পয়েন্ট পিউপিল পাবেন, জি। এটা জিজ্ঞেস করতে পারেন, হ্যাঁ। আপনি এটা নর্মাল স্যালাইনে কতটুকু সোডিয়াম থাকে, 3%-এ কতটুকু থাকে, এক চামচে কতটুকু থাকে, হ্যাঁ, এক চামচে থাকে 96। হাইপার ক্যালসিয়ামের মেডিসিনে যারা পরীক্ষা দেন তাদেরকে জিজ্ঞেস করতে পারে, হ্যাঁ। অন্যান্য ফ্যাকাল্টি আপনাকে জিজ্ঞেস করবে না, কার্ডিওলজি থেকে ইনভেরিয়েবলি জিজ্ঞেস করবে অ্যাকিউট করোনারি সিনড্রোম, হাইপারটেনশন, ইনভেরিয়েবলি জিজ্ঞেস করবে, ঠিক আছে। এটা সবাইকে জিজ্ঞেস করতে পারে, হ্যাঁ। কার্ডিওলজি যিনি তাকে আরো বেশি জিজ্ঞেস করবে, ঠিক আছে, এটা অলরেডি আমরা বলছি। এই এমআই এর ম্যানেজমেন্ট কিভাবে বুঝবেন যে আপনি এটা একটা এমআই বা এটাকে কার্ডিয়াক চেস্ট পেইন, হ্যাঁ। এবং হচ্ছে আর এটা কি কি ম্যানেজমেন্ট করবেন, ঠিক আছে, কি ইনভেস্টিগেশন করবেন, এগুলো বলবেন, কোন এমআইটা সবচেয়ে খারাপ, কিভাবে ম্যানেজমেন্ট করবেন, হ্যাঁ, এটা এগুলো আপনাকে জিজ্ঞেস করবে। এগুলো না পারলে এটা হচ্ছে ভালো চোখে দেখবেন আর কি। আমার পেশেন্ট কি কি অ্যাডভাইস দিবেন, দেখে নেবেন। হার্ট ফেলিউর, রাইট লেফট হার্ট ফেলিউর কিভাবে ডিফারেন্সিয়েট করবেন, হ্যাঁ। এরিথমিয়ার মধ্যে বড় জোর এট্রিয়াল ফিব্রিলেশনটা জানতে চাইতে পারে, আর ব্যক্তিগত আমরা জিজ্ঞেস করবে না। রিউমাটিক ফিভারের যে প্রতিষ্ঠানের নাম দেখেন, কখন প্রতিষ্ঠিত হয়েছে, কোথায় আছে, হ্যাঁ, এগুলো দেখবেন, কোন অর্গানিজম দিয়ে হয়। এবং মেইনলি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্রাইটেরিয়া, জোনস ক্রাইটেরিয়া জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে। এরপর হচ্ছে দেখেন হাইপার টেনশনের ক্লাসিফিকেশন জিজ্ঞেস করে, হাইপার টেনশনের রিস্ক ফ্যাক্টর জিজ্ঞেস করবে, এবং হচ্ছে হাইপার টেনশনে আপনি কিভাবে ম্যানেজ করবেন, এই যে আমরা ACD দিয়ে যে আমরা মনে রাখি, এই হাইপার টেনশনের ম্যানেজমেন্ট আপনাকে জিজ্ঞেস করবে। আমাদের উপজেলায় হচ্ছে লোসার্টে এবং হচ্ছে আহ অ্যামলোডিপিন, এই দুটো সাপ্লাই আছে, ঠিক আছে, লোসার্টে অ্যামলোডিপিন এগুলোর সাপ্লাই আছে। হুম। তাহলে যার বয়স 55 কম তাকে আমরা লোসার্টেন দিয়ে শুরু করি, যার 55 বেশি তাকে আমরা অ্যামলোডিপিন দিয়ে শুরু করি। দেখেন এটি হাইপারটেনশন, এটি একটু ভালো মতো করে ফেলবে। এই যে এখানে দেখেন কার্ডিয়াক এবং নন কার্ডিয়াক চেস্ট পেন কিভাবে ডিফারেন্সিয়েট করে এই প্রশ্ন কিন্তু করেছে, তাই না। এখানে দেখেন, হ্যাঁ, এই কতগুলো আমরা অলরেডি ডিসকাস করেছি। হার্ট সাউন্ড দেখতে পারেন, না মনে থাকলে পড়বেন স্যার, আর আমার এমনিতে মনে নেই, বাট যিনি কার্ডিওলজিক তিনি ভুল করতে পারবেন না, ঠিক আছে। অন্যান্য ফ্যাকাল্টি যদি মনে না থাকা তাহলে আমার একটা মিলিং, ঠিক আছে। রেসপিরেটরি সিস্টেম থেকে কি পড়বেন, বিশেষ করে হচ্ছে অবস্ট্রাকটিভ কোনটা, রেস্ট্রিক্টিভ কোনগুলো, অ্যাজমাতে কোন স্টেজে কি ট্রিটমেন্ট দিবেন, একটা স্পেশাল সিপিটেড এক্সারবেশন নিয়ে আসছো কি ট্রিটমেন্ট দিবেন, এন্ড দেন টিবি। টিবি খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, টিবি থেকে ইচ এন্ড এভরিথিং পারতে হবে, হ্যাঁ, যা জিজ্ঞেস করবে আপনাকে হাতে করে জিজ্ঞেস করবে না। টিবি জন্য কি কি টেস্ট করবেন, কি কি সাইন সিমটম হয়, একটা এক্সরে করলে কি পাবেন, কি ট্রিটমেন্ট দিবেন, ক্যাটাগরি 1-এ কি দিবেন, ক্যাটাগরি 2-তে কি দিবেন, হ্যাঁ, গ্রস জিনিসগুলো আর কি, হ্যাঁ, এগুলো জিজ্ঞেস করবে আপনাকে, হ্যাঁ। অ্যাজমা সিওপিডি এগুলো ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া গুলো পড়বে, অ্যাজমার তো ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে। একটি টিউবারকুলার ইনফেকশন কেমনে বুঝবেন, দেখে নেবেন, ঠিক আছে। টাইপ 1 ট্যাক্টো রেসপিরেটরি ফেলিউর কিভাবে কেয়ার করবেন, এটা পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। অ্যাজমা তো অলরেডি বললাম কি কি করবে। অ্যাজমা সিওপিডি যেহেতু উপজেলাতে আপনি এগুলো ফ্রিকুয়েন্টলি ফেস করবেন, তো এগুলো বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ। এরপর হচ্ছে দেখেন ব্রঙ্কিটিস দেখতে পারেন, নিউমোনিয়া গুরুত্বপূর্ণ, হ্যাঁ, কমন অর্গানিজম কি কি, নিউমোনিয়া কার্ভ 65 স্কোর, এটা পাঠতে হবে, হ্যাঁ, নাহলে আপনি বুঝবেন কি এবার নিউমোনিয়া ইনভেরিয়েবলি আপনি ফেস করবেন উপজেলা, কাকে ভর্তি দিবেন, কাকে ভর্তি দিবেন, উপজেলা কি এত ব্যাড আছে, এত ব্যাড তো নেই, তাহলে আপনি কাকে ভর্তি দিবেন, কাকে রেফার করবেন, কাকে বাসায় পাঠাবেন, তো এটার জন্য কার্ভ 65 স্কোরটা গুরুত্বপূর্ণ। আপনি এখানে শুধু ইউরিয়াটা আপনার জন্য ল্যাব ইনভেস্টিগেশন, বাকি পুরোটাই হচ্ছে আপনি কি করতে পারবেন, নিজেই দেখতে পারবেন, হ্যাঁ, ব্যাড সাইড দেখতে পারবেন, ঠিক আছে।
সিভিয়ারিটি গুলো করবেন এবং হচ্ছে ট্রিটমেন্ট, কি কি ট্রিটমেন্ট আমরা দিব এটা একটু দেখে নেবেন, হ্যাঁ, কি অ্যান্টিবায়োটিক গুলো ইউজ করা হবে। এরপর হচ্ছে টিবি, টিবি থেকে তো বললাম, টিবি থেকে সবকিছু গুরুত্বপূর্ণ, টিবি খুব ভালো মতো করে যাবেন। হ্যাঁ, টিবিটা ভালো মতো করতে হবে, ঠিক আছে। লাং মেলিগনেন্সি থেকে প্রশ্ন করেছিল যে হচ্ছে লাইক ইএসআর এ মেলিগনেন্সি সিএসআর কিরকম থাকে, ট্রিপল ডিজিট ইএসআর থাকে, হ্যাঁ। এক্সট্রা পালমোনারি ফিচার্স যারা মেডিসিনে ক্যারিয়ার বলবেন, যারা মেডিসিনে ক্যারিয়ার করছে আপনি হয়তো জিজ্ঞেস করতে পারে, তবে না পারলেও খুব একটা মাইন্ড করবে, দু একটা বলতে পারলেই হবে, ঠিক আছে। নিউমোথোরাক্স ইমিডিয়েট ম্যানেজমেন্ট কি করবো, এর যেহেতু এগুলো ইমার্জেন্সি, ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সবসময় একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে আমরা প্রথমে একটা ব্লাড ক্যানুলা দিয়ে সেকেন্ড ইন্টারভিশন দিয়েছে, হ্যাঁ। এরপর হচ্ছে আমরা সেটা যদি সিমটম ইমপ্রুভ না করে, হ্যাঁ, তখন আমরা হচ্ছে সেফটি ট্রায়াঙ্গেল হচ্ছে 4 5 6 ইন্টারভিশন স্পেসিফিক মিড এক্সিলারি লাইন, এখানে আমরা হচ্ছে আইসিটি টিউব দেই, হ্যাঁ। এটার থেকে কি কি জিনিস মনিটর করতে হয়, বাবলিংটা আছে কিনা, হ্যাঁ। লাং একটা এক্সরে করে দেখতে হয়, হ্যাঁ, লাংটা ফুল এক্সপার্ট গুলো কিনে। এখন বাবলিং যদি 5 7 দিনের বেশি পারসিস্ট করে সেক্ষেত্রে আমাদের থোরাকোটমি করতে হবে। এখানে এটাও কিছু, এখানে অনেকগুলো ভাইবা মানে সিনারিও, আমরা যেমন ভাইবা হয়েছিল, আমরা মোটামুটি হচ্ছে ভাইবা শেষ করে আমরা অনেকেই হচ্ছে এরকম আমরা শেয়ার করেছিলাম যে এই প্রশ্নগুলো করে করা হয়েছিল, এগুলো করলে আপনার জন্য যেটা হবে যে আপনি একটা ধারণা আপনার হয়ে যাবে যে আসলে কিভাবে প্রশ্ন করতে পারে, এবং এখানে দেখেন আনসার গুলো সহ দেওয়া আছে, হ্যাঁ, যে তাহলে আপনার কিভাবে আনসার করলে স্যাররা এটা হচ্ছে পছন্দ করেন সেটা একটা ধারণা পাবেন, হ্যাঁ। এন্ডোক্রাইন থেকে মেইনলি ডায়াবেটিস খুবই গুরুত্বপূর্ণ, থেকে ম্যানেজমেন্ট দিবেন, হ্যাঁ। ফার্স্ট লাইনে আমরা কি দিব, যে আপনার ডায়েট এবং হচ্ছে ডিসিপ্লিন, এরপর আমরা ড্রাগে যাবো, হ্যাঁ। টাইপ 1 মধ্যে সরাসরি insulin, এখানে কিছু নেই। টাইপ 2 এর কথা, টাইপ 2 তে এগুলো ড্রাগ এর মধ্যে ম্যাটফর্মিন দিব, ম্যাটফর্মিন দিয়ে যদি কাজ না হয়, হ্যাঁ, এরপর আমরা আস্তে আস্তে একটা একটা অ্যাড অন করবো, হ্যাঁ। গ্লিক্লাজাইড এবং হচ্ছে ম্যাটফর্মিন, এই দুটার হচ্ছে উপজেলাতে সাপ্লাই আছে, হ্যাঁ, ম্যাটফর্মিন এবং গ্লিক্লাজাইড, ঠিক আছে। হাইপারথাইরয়েডিজমের ক্লিনিক্যাল ফিচার্স জিজ্ঞেস করতে পারে, কাকে কিভাবে ম্যানেজ করবে জিজ্ঞেস করতে পারে, কুশিং সিনড্রোম পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ জিজ্ঞেস করতে পারে। কিন্তু কমনলি খুব ডিটেলসে জানতে হবে না, গ্রসটা যেটা বলতে পারে এডিসন সেম, গ্রসটা একটু জেনে যেতে হবে না, যেহেতু ইমার্জেন্সি এডিসন ক্রাইসিস, ঠিক আছে। কি দিবেন, ডায়াবেটিস ম্যালাইটাস থেকে অসংখ্য মানুষজনকে প্রশ্ন করা হয়েছে, হ্যাঁ, অসংখ্য। হাইপোগ্লাইসেমিয়ার ফিচার্স কি, হাইপারের ফিচার্স কি, ডায়াবেটিস কিভাবে ডায়াগনোসিস করবেন, কি কি কমপ্লিকেশন হতে পারে, ম্যানেজমেন্ট কিভাবে করবেন, ড্রাগস এর কি কি কমপ্লিকেশন হতে পারে, এভরিথিং ইম্পর্টেন্ট। যে ব্যাড সাইড টেস্ট আছে না ডায়াবেটিস এর, এগুলো পর্যন্ত জিজ্ঞেস করেছো, যে আমরা হিমোগ্লোবিন টেস্ট করি, হ্যাঁ, আপনি আপনি পোস্টারাল ড্রপ দেখি অটোনমিক নিউরোপ্যাথির জন্য, ঠিক আছে। এগুলো পর্যন্ত জিজ্ঞেস করেছো, তো ডায়াবেটিস থেকে সবই পড়ে ফেলবে। হাইপার গ্লাইসেমিক ক্লিনিক্যাল ফিচার্স তো পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছে অলরেডি। এরপর দেখেন এই অ্যাকিউট যে ইমার্জেন্সি গুলো সেগুলো ফার্স্ট লাইন ট্রিটমেন্ট গুলো একটু জেনে রাখবেন, হ্যাঁ। এরপর হচ্ছে জিআইটি, জিআইটি থেকে ডায়রিয়া ভমিটিং এর কারণ এবং হচ্ছে হ্যাপাটাইটিসটা বেশি জিজ্ঞেস করবে আর কি, ব্লিডিং, আপার যে ব্লিডিং, এগুলো জিজ্ঞেস করতে পারে। পেপটিক আলসার ডিজিজ মোস্ট কমন কারণ, এইচ পাইলোরি, কি ট্রিটমেন্ট দিবেন, ট্রিপল থেরাপি, এগুলোকে জিজ্ঞেস করতে পারে, হ্যাঁ। প্যানক্রিয়াটাইটিস এর হচ্ছে কমপ্লিকেশন গুলো যারা মেডিসিনে ক্যারিয়ার করে তাদেরকে জিজ্ঞেস করতে পারে। সিভিয়ারিটি ফিচার্স একটু দেখে রাখবেন, না পারলে বলবেন স্যার আমার মনে, এত কিছু তো আসলে মনে রাখা সম্ভব না, ঠিক আছে। যা ডায়াবেটিস এগুলো অত বেশি দেখার দরকার নেই। আইবিডি, আলসারেটিভ কোলাইটিস, ক্রোনিস ডিজিজ একটু দেখে যেতে পারেন, কিন্তু না পারলেও খুব একটা মাইন্ড করবেন। সিএলডির স্টিগমাটা যদি জিজ্ঞেস করে না পারলে, যিনি আপনি তো বুঝতে পারছেন যিনি ডাক্তার আছেন উনি, স্যার যিনি থাকবেন উনি যে কি পরিমাণ মাইন্ড করবেন তাহলে বুঝতে পারছেন সিএলডির ফিচার্স যদি আপনি না পারেন, হ্যাঁ। সাইনাস পোর্টাল হাইপারটেনশন কয়েকটা কারণ বলেন। এরপর হচ্ছে আহ হেপাটিক এনকেফালোপ্যাথির যে প্রিসিপিটেটিং ফ্যাক্টর, হ্যাঁ, সেগুলো একটু দেখে নেবেন, হ্যাঁ। জন্ডিস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, হ্যাঁ। জিআইটি, জন্ডিস গুরুত্বপূর্ণ, বিশেষ করে এটা হিমোলাইটিক হেপাটোসোলার অবস্ট্রাকটিভ পিউরিটিকল শেড রোগে। কারণ জিজ্ঞেস করি, হিমোলাইটিক জন্ডিসের কারণ বলো, হেপাটোসেলুলার কারণ বলো, অবস্ট্রাকটিভের কারণ বলো। এই হেপাটাইটিস কোনটার ভ্যাকসিন আছে, কোনটার ভ্যাকসিন নাই, কোনটা ব্লাড এবং সেক্সুয়ালি ট্রান্সমিট হয়, কোনটার হয় না, কোনটা অ্যাকিউট করে, কোনটার ক্যারিয়ার স্টেজ আছে, হ্যাঁ, কোনটার হচ্ছে ক্রনিসিটি বেশি, কোনটার মেলিগনেন্সি রিস্ক বেশি, এগুলো জিজ্ঞেস করে পরীক্ষায়, হ্যাঁ। হেপাটাইটিস না পারলে
মানে হেপাটাইটিস সবাই এটা মোটামুটি জেনে যাবে আর কি। হামাটোলজিতে দেখেন যে বিশেষ করে যারা হচ্ছে পেডিয়াট্রিক্স দেখি ওনাদেরকে হচ্ছে হামাটোলজি বেশি প্রশ্ন করে আর কি। হ্যাঁ, আমাদেরকে শুনতে হচ্ছে এনিমিয়াটা জিজ্ঞেস করতে হয়। হ্যাঁ, এনিমিয়া কোথায় দেখি, টাইপস কি কি, কিভাবে ম্যানেজ করবেন, হ্যাঁ, মারালবাস্টিক এনিমিয়া কেমনে বুঝবেন, হ্যাঁ, ওইগুলো জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। এরপর হচ্ছে হিমোলাইটিক হেপাটাইটিস সেলুলার, এখানে আরো একটা পার্থক্য দেওয়া আছে, দেখে নিতে পারেন। ডিরেক্ট অ্যান্টিগ্লোবুলিন, ইনডিরেক্ট অ্যান্টিগ্লোবুলিন, মানে এগুলো জিজ্ঞেস করবে না ইউজুয়ালি। হ্যাঁ, এগুলো এত কঠিন ইউজুয়ালি জিজ্ঞেস করে না, অত সময় একটু আসলে থাকে না, ঠিক আছে। লিম্ফোমাটা একটু দেখবেন। ব্লাড ট্রান্সফিউশন ইম্পর্টেন্ট, কি কি ডিজিজ ট্রান্সমিট হয়, প্রি ট্রান্সফিউশন আপনি কি কি স্ক্রিনিং করবেন, কি কি হ্যাজার্ডস হতে পারে, ঠিক আছে। এরপর হচ্ছে দেখেন আহ এখানে দেখেন ইনি যিনি যেই ভাইবার তিনি শেয়ার করে তিনি বলেছেন আমি পেডিয়াট্রিক সার্জারিতে কেরিয়ার করতে চান। তারপর পরবর্তী প্রশ্ন করেছে কে বাংলাদেশের প্রথম শুরু করেন। আপনি বুঝতেছেন যে মানে স্যারদের নলেজ কি পরিমাণ থাকে, যে পেডিয়াট্রিক সার্জারি সর্বপ্রথম কে শুরু করেছে সেটা ওনারা জানেন, ঠিক আছে। এরপর হচ্ছে আপনারা কি কি অপারেশন করেন, ওনারা হয়তো উনি হয়তো বলেছেন যে কিছু ব্রেন টিউমার, তারপর ওনাকে নাম বলতে বলেছে, ক্রেনিয়াল টিউমার করি, ফুল লেভেলের টিউমার হলে কি সমস্যা হবে, তাহলে কি ফ্রন্টাল লোবে হলে কি হবে, প্যারাটাল লোবে হলে কি হবে, অক্সিপিটাল লোবে হলে কি হবে, থ্যালামাসের এখানে হলে কি হবে, হ্যাঁ, ব্রেন স্টেমে হলে কি হবে, তারপর আমাদের ব্রেনের ফাংশন জানতে হবে, হ্যাঁ। তাহলে দেখেন প্রশ্ন কিভাবে হচ্ছে রান করে আর কি, ঠিক আছে। ইনকর্পোরেটেড অ্যানাস্টিক ট্রিটমেন্ট দিয়ে মানে যিনি পেডিয়াট্রিক্স এর তাকে পেডিয়াট্রিক সার্জারি, যিনি তাকে পেডিয়াট্রিক সার্জারির প্রশ্ন করা হচ্ছে, ঠিক আছে। এরপর হচ্ছে রিউমাটোলজি। আর রিউমাটোলজি থেকে মেইনলি হচ্ছে আর এ, এই দুটা জিনিস মোটামুটি পারলেই হবে, বাকি জিনিসগুলো আর গাউট টুকটাক ট্রিটমেন্ট ডায়াগনোসিস করতে পারলে হবে, এর চেয়ে বেশি আর লাগবে না, হ্যাঁ। অস্টিওপোরোসিসের রিস্ক ফ্যাক্টর বিশেষ করে ম্যানোপোজাল, পোস্ট ম্যানোপোজালদের যে হয়, হ্যাঁ, এটা একটু জানতে পারি, হ্যাঁ। অস্টিও আর্থ্রাইটিসে কি কি অ্যাডভাইস দিবেন এগুলো একটু জেনে রাখতে পারেন, এর চেয়ে বেশি এখানে দরকার নেই। অ্যাসিডি এবং আরেকটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার কথা বললাম, নিউরোলজি থেকে জিজ্ঞেস করতে পারে। এখানে একটু প্রথমের কোয়েশ্চেন গুলো নেফ্রোলজি থেকে হচ্ছে কপি হয়ে গেছে আর কি, হ্যাঁ, এটা একটু আপনারা কারেকশন করে নিয়ে যে একটা পেশেন্টকে, স্ট্রোকের পেশেন্টকে আপনি কি কি অ্যাডভাইস দিবেন, হ্যাঁ, তারপর কেয়ার গুলো কি কি, নিউরোলজি কি কি কেস দেখছেন, কি কি ইমার্জেন্সি ম্যানেজ করছেন, হ্যাঁ। একটা পেশেন্ট অ্যাপিলেক্সি নিয়ে আসছে, তার কি ইনভেস্টিগেশন করবেন, আহ, তার চেয়ে বড় কথা হচ্ছে তাকে আপনি ইমিডিয়েট ম্যানেজমেন্ট কি দিবেন, হ্যাঁ। ওকে, এই যে মানে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে স্ট্রোক। স্ট্রোক যেহেতু আমাদের দেশে কমন অ্যানসিডিং নন কমিউনিকেবল ডিজিজ, স্ট্রোক রিস্ক ফ্যাক্টর এগুলো জিজ্ঞেস করবে। কমপ্লিকেশন দু চারটা বলতে পারলে এনা। জিবিএস কিভাবে হচ্ছে, কি ট্রিটমেন্ট দিচ্ছেন, কি ধরনের প্যারালাইসিস হয়, এবং হচ্ছে কমপ্লিকেশন গুলো কি কি, পেশেন্ট কিভাবে মারা যায়, ঠিক আছে, রেসপিরেটরি ফেলিউরে পেশেন্ট মারা যায়, ঠিক আছে। এবং যেখানে অ্যাসেন্ডিং টাইপ অফ প্যারালাইসিস হয়, প্রিসিডিং একটা ডায়রিয়াল বা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হিস্ট্রি থাকে, আপার মোটর নিউরোলেশন, লোয়ার মোটর নিউরোলেশন, বিশেষ করে যারা ইন্টার্ন শেষ করেছেন বা ইন্টার্নের মধ্যে আছেন, হ্যাঁ, জিজ্ঞেস করতে পারে, হ্যাঁ। আর ধরেন যে কাউকে ধরেন জিজ্ঞেস করলো আপনি এটা ভুল করছেন, তাহলে এটা এরকম গ্রস জিনিস ভুল করা যাবে না, ঠিক আছে। সাইন অফ মেনিনজাল ইরিটেশন গুলো একটু দেখবেন, ঠিক আছে। এর এখানে আর তেমন কিছু দরকার নেই। মেনিনজাইটিস এনকেফালাইটিস এর ক্রস পার্থক্য, হ্যাঁ, মেনিনজাইটিস মানে শুধু কাবারে, এনকেফালাইটিস মানে ব্রেন প্যারেনকাইম। যেহেতু প্যারেনকাইমে ইনভলভ, এখানে হচ্ছে কনসিয়াসনেস অল্টার থাকবে, পেশেন্টের ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট থাকবে, লাইক ব্লাইন্ডার এক্সটেন্সর এক্সারেটেড রিফ্লেক্স এগুলি থাকতে পারে, সাথে হচ্ছে পেশেন্ট অনেক বেশি টক্সিক থাকবে, ইরিটেটেড থাকবে, পেশেন্টের রিকারেন্ট কনভালশন হবে যদি এনকেফালাইটিস হয়। আর মেনিনজাইটিস এ সাইন অফ মেনিনজাল রেডিয়েশন পাবে। হেডেকের রেড ফ্ল্যাগ সিনড্রোমটা পড়বেন, বেলস পালসিটা একটু দেখবেন, যেহেতু কমনলি পাওয়া যায়, আর এগুলো আপাতত বেশি দেখার দরকার নেই, হ্যাঁ। যদি আপনি নিউরোলজি ক্যারিয়ার করেন বা নিউরোলজি কোর্সে থেকে থাকেন, আপনি নিউরোলজি পুরোটা পড়বেন। যিনি যেটাতে ক্যারিয়ার করতে চান, অথবা ধর আপনি ক্যারিয়ার করতে চাচ্ছেন না, আপনি এখন ডিসাইড করেন নাই, তারপরেও আপনি একটা যে কোনো একটা কিছু ডিসাইড করে যাবেন, যে আমি ভাইভাতে এটা বলবো, যাতে আপনার কোয়েশ্চেনটা একটা মানে উইন্ডোর মধ্যে চলে আসে আর কি, হ্যাঁ। তা না হলে হচ্ছে ধরেন আপনাকে যদি হঠাৎ করে ধরেন জিজ্ঞেস করে, যেমন আমি আমার এক্সপিরিয়েন্স যদি আপনাদেরকে বলি, আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি পাশ করার পর কি কি করেছেন,
তো আমি আমি যেটা বললাম স্যার, আমি পাশ করার পর হচ্ছে আমি আমার নিজের মেডিকেল গাইনোকোলজি মেডিকেল অফিসার হিসেবে ছিলাম। এরপর আমি এফসিপিএস পার্ট 1 করেছি মেডিসিনে, বর্তমানে নেফ্রোলজি। এই নেফ্রোলজি করলে আমি আর বলতে পারি না হচ্ছে আপনি গাইনোকোলজিতে কাজ করেছেন, আমাকে কয়েকটা ইমার্জেন্সির নাম বলেন তো। তারপর হচ্ছে দেখেন, তাহলে দেখেন আমার তো প্রথমে বলা দরকার ছিল যে স্যার আমি বিএম বিএসএম বিএসএম আমি নেফ্রোলজিতে কোর্সে আছি, তাহলে আমার কোয়েশ্চেন হতো নেফ্রোলজি রিলেটেড। হ্যাঁ, মেডিসিনের কোয়েশ্চেন আমাকে করেছে পরে, বাট এর আগে কিন্তু আমি আটকে গিয়েছিলাম একটা জায়গায় গিয়ে। হ্যাঁ, গাইনোকোলজি তো আর আমি অত মানে একজন গাইনির যিনি যখন ভালো পারবেন, হ্যাঁ যেমন প্রশ্ন করা হয়েছিল সাইবাস মেথডে কত প্রেশার দেওয়া হয়, হ্যাঁ এক্সাক্ট অ্যামাউন্ট অফ প্রেশারটা আমি জানি না। তো আমি স্যারকে বলছি স্যার আমি দুঃখিত, এটা আমার জানা নেই, আমি স্যার মেডিসিনে ক্যারিয়ার করছি। মানে এটা বলাতে পরে কোয়েশ্চেন শিফট হয়ে গেছে আর কি, হ্যাঁ। এবং আপনাকে বাকিরা হেল্প করবে, যিনি চেয়ারম্যান আছেন যিনি সচিব আছেন ওরা আপনাকে হেল্প করবে যে আপনি কোথাও আটকে গেলে আপনাকে ওখানে যে আটকে রাখবে সেরকম না, তখন ওরা কোয়েশ্চেন চেঞ্জ করবে, হ্যাঁ। ওরা শুধু দেখবে যে আপনি কিভাবে রেসপন্স করছেন, হ্যাঁ জিনিসটা কিভাবে হ্যান্ডেল করছেন, হ্যাঁ আপনি হ্যান্ডেল করতে পারছেন কিনা। আপনি কি দুনিয়াদারি জানবেন নাকি, একটা মানুষের পক্ষে সব জানা সম্ভব নয়, কিভাবে হ্যান্ডেল করতে পারছেন সেটা ইম্পর্টেন্ট। সো যিনি এখনো ঠিক করেননি তিনিও একটা জিনিস একটু ইয়া করে যাবেন, লাইক ধরেন আপনি এখনো জানেন না আপনি কিসে কেরিয়ার করবেন না, আপনার এই জিনিসটা করতে সহজ লাগে বা এই জিনিসটা আপনি ভালো পারেন, বা আপনি এই কয়দিন এটা একটু পড়ে যাবেন পড়ে যাবেন, তাহলে আপনি ওটা করবেন। স্যার আমি ধর আমি রিউমাটোলজিতে কেরিয়ার করতে চাই, স্যার আমার টিচার ফ্রেন্ড আমি একজন রিউমাটোলজিস্ট হবো। বাংলাদেশের কয়েকজন ওয়েল নোন রিউমাটোলজিস্টের নাম জিজ্ঞেস করবে, এরপর কি কি কমন ডিজিজ হয় রিউমাটোলজিতে, তুমি ঠিক আছে আর কিভাবে ডায়াগনোসিস করবা, এসএলএ কিভাবে ডায়াগনোসিস করবা, কি ট্রিটমেন্ট ট্রিটমেন্ট পড়লে তো যাবেই না, কিভাবে ইয়া করবা, কি কি ক্লিনিক্যাল ফিচার্স হতে পারে। আপনাদের তিনজন কোয়েশ্চেন করবে, একজন সচিব একজন ডাক্তার একজন চেয়ারম্যান বোর্ডের চেয়ারম্যান, হ্যাঁ। তো এত একজন 2-3 মিনিটের বেশি কোশ্চেন আপনাকে করবে বা 3-4 মিনিট, হ্যাঁ আপনার জেনারেল কনভারসেশনটা বেশি হবে, নাম কি, আপনার বাবা কি করে, মা কি করে, বাড়ি কোথায়, কোথাও পড়াশোনা করেছেন, কি কি করেছেন, এই ইন জেনারেল কনভারসেশনটা অনেক বেশি হবে, হ্যাঁ। ঠিক আছে। সো এটা একটু ঠিক করে যাবেন আর কি, হ্যাঁ। তো সাইকিয়াট্রি থেকে বেসিক্যালি হচ্ছে ওই যে মুড ডিসঅর্ডার ডিপ্রেশন এগুলো একটু জিজ্ঞেস করবে, সিজোফ্রেনিয়া জিজ্ঞেস করতে পারে, ইটিং ডিসঅর্ডার গুলো জিজ্ঞেস করতে পারে, হ্যাঁ। এই এবং হচ্ছে অ্যালকোহল অ্যালকোহল থেকে যে উইথড্র হলে কিভাবে বুঝবেন এগুলো, আর কিছু ড্রাগ সাইকোট্রিক সাইড ইফেক্ট গুলো জিজ্ঞেস করতে পারে আর কি, ঠিক আছে। বাকিগুলো না পারলেও সমস্যা নেই, কিন্তু এই যেটুকু বললাম এটুকু মোটামুটি করে গেলেই হবে, হ্যাঁ। ডার্মাটোলজির কয়েকটা কমন স্কিন কন্ডিশনের নাম যাকে চাইতে পারে, এর মধ্যে যে দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের জন্য এই দুটা, স্ক্যাবিস এবং টিনিয়াসিসের ম্যানেজমেন্ট করে যাবেন, জিজ্ঞেস করবে, হ্যাঁ কারণ এগুলো উপজেলায় ইনভেরিয়েবলি পাওয়া যায়। হ্যাঁ, তাহলে স্ক্যাবিস এবং টেনিয়াসিসের ম্যানেজমেন্ট করে যাবে। ওকে, এরপর হচ্ছে এগুলো দেখতে পারলে ভালো, না পারলেও সমস্যা না। এখন যিনি ডার্মাটোলজিতে কেরিয়ার করবেন, হ্যাঁ বা করছেন তাকে তো জানতে হবে, হ্যাঁ বাকিদের না জানলেও খুব একটা মাইন্ড করবে না, ঠিক আছে। এরপর হচ্ছে সার্জারিতে দেখেন, সার্জারির মধ্যে মেইনলি যেগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা আরটিএ হলো ধরেন আপনার উপজেলাতে, আপনি এখন এটাকে কিভাবে ম্যানেজ করবেন, আপনি ইমার্জেন্সি ডিউটিতে আছেন একটা আরটিএ হলো আপনি কিভাবে ম্যানেজ করবেন। তারপর আপনি বলবেন যে এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশন, এট ফার্স্ট আপনি কি করবেন, আপনি ইমার্জেন্সি আছেন একজন, আপনাকে যেটা করতে হবে আপনাকে শাউট ফর হেল্প করতে হবে, আপনার ইমিডিয়েট ক্রিউকে জানাতে হবে যে আই নিড মোর ম্যান পাওয়ার টু ম্যানেজ দিস কেস। তাহলে হচ্ছে তারা আসবে, সেখানে আপনার ডাক্তার থাকবে, নার্স থাকবে, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার ওয়ার্ড বয় থাকবে, ঠিক আছে, টেকনিশিয়ান থাকবে, ঠিক আছে। তারপর আপনি কি করবেন, আপনি ট্রায়াজ করবেন, হ্যাঁ ট্রায়াজ মানে কি, যে অলরেডি মারা গেছে তার জন্য আপনি সময় দিবেন না, হ্যাঁ। যে হচ্ছে দেখছেন যে GCS 6-7 হয়ে গেছে, হ্যাঁ। যার হচ্ছে পালস নন রেকর্ডেবল, ভেরি ফিবল পালস, বিপি নন রেকর্ডেবল, হ্যাঁ। আহ তার মানে হচ্ছে কি এই পেশেন্টের রিকভার করার পসিবিলিটিও কম, তাকে আপনি একটা জোনে ফেলবেন। এরপর একটা জোন আসবে যাকে হচ্ছে ট্রিটমেন্ট দিলে সে দেয়ার ইজ এ চান্স অফ রিকভারি, হ্যাঁ। আপনি কাজ করবেন সেগুলোকে, হ্যাঁ। এরপর হচ্ছে একটা গ্রুপ আসবে এরকম যেটাকে হচ্ছে আপনি আপনার উপজেলায় কোনো সার্ভিস দিতে পারবেন না, আপনার ওই ফ্যাসিলিটি নাই, বাট আপনি হচ্ছে তাকে রেফার করে দিলে সে হায়ার সেন্টারে গেলে সে হয়তো একটা রিকভারি করার চান্স আছে, হ্যাঁ। তাহলে আপনি এই গ্রুপটাকে কি করবেন, আপনি অ্যাম্বুলেন্স কল করবেন,
আপনি অ্যাম্বুলেন্স কল করে আপনি সেগুলোকে হায়ার সেন্টারে পাঠিয়ে দিবেন, যেগুলো কিন্তু উপজেলাতে ম্যানেজ করা যায় সেটা ম্যানেজ করবে। এবং এর চেয়ে আগে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ক্রাউড কন্ট্রোল। হ্যাঁ, ক্রাউড কন্ট্রোল করতে হবে। ক্রাউড কন্ট্রোল কিভাবে করবেন? আপনি দেখবেন যে এখানের মধ্যে ধরেন মানে যিনি একটু সিনিয়র সিটিজেন টাইপের যারা আছে, হ্যাঁ, একটু মুরব্বী টাইপের মানুষ, যাকে দেখে আপনার মনে হবে যে এই মানুষটার কথা সবাই শুনবে, আপনি তাকে ডাকবেন, তাকে কনভিন্স করবেন, সে বাকিদেরকে কনভিন্স করবে। হ্যাঁ, একটা মারামারি গিয়ে আসছে, দুই পক্ষ মারামারি করে আসছে, কিভাবে কনভিন্স করবেন? আপনি যে মুরব্বী টাইপের মানুষকে ডাকবেন, ডেকে তাকে বুঝাবেন, সে বাকিদেরকে কন্ট্রোল করবে। ঠিক আছে? তো এগুলো পরীক্ষায় মানে কমন সেন্স গুলো আর কি, হ্যাঁ, মানে এগুলো পরীক্ষায় জিজ্ঞেস করবে। হ্যাঁ, আর এরপর আমরা কি ধরনের ফ্লুইড ইউজ করি, কোনটা হাইপোটনিক কোনটা হাইপারটনিক, হ্যাঁ, এগুলো কমন যেগুলো আর কি সেগুলো জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, গ্যাংগ্রিন, ড্রাই ময়েস্ট গ্যাংগ্রিন, এটা একটু দেখে নিন। এগুলো বাকি এই জিনিসগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। কয়েকটা যিনি সার্জারিতে কেরিয়ার করবেন তাকে জিজ্ঞেস করবে কয়েকটা সার্জিক্যাল কেসের নাম বলো, উপজেলাতে কি কি সার্জিক্যাল কেস তুমি পেতে পারো। হ্যাঁ, আর উপজেলাতে কিন্তু অপারেশন এগুলো হয়, হ্যাঁ, অ্যাপেন্ডিসাইটিস, তারপর আপনার সিজারিয়ান সেকশন, ইভেন কোনো কোনো উপজেলায় হিস্টেরেক্টমিও হয়। হ্যাঁ, ছোট ছোট অপারেশন গুলো সব উপজেলায় হয়। আমি যে উপজেলায় ছিলাম ওখানে সব হতো। ওকে। এরপর দেখেন এইগুলো গ্রস মানে যিনি সার্জারিতে ক্লিয়ার করবে না, হ্যাঁ, কোলোসিস্টাইটিস, সার্কামসিশনটা ইম্পর্টেন্ট। সার্কামসিশনের ইন্ডিকেশন কি 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 কমপ্লিকেশন হতে পারে? বার্ন, বার্ন থেকে পরীক্ষায় এবার প্রশ্ন হবে, ইনভেরিয়েবলি প্রশ্ন হবে, যেহেতু রিসেন্ট ইনসিডেন্ট। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে যে হ্যাঁ, একটা বার্নের পেশেন্ট আসলে আমরা এই যে আমরা যে এত খুব ডিসকাশন হলো না, এত পার্সেন্ট বার্ন, এত পার্সেন্ট বার্ন, কিভাবে কি, কোনটা সুপারফিশিয়াল বার্ন, কোনটা ডিপ বার্ন, হ্যাঁ, ফুল থিকনেস বার্ন বলতে আমরা কি বুঝি, পার্শিয়াল থিকনেস বলতে আমরা কি বুঝি, যে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি হিসেবে কিভাবে আপনি ম্যানেজমেন্ট করবেন। হ্যাঁ, আপনি অ্যাট দ্য সাইট অফ ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট আপনি কিভাবে ম্যানেজ করবেন, আপনি হসপিটালে কিভাবে ম্যানেজ করবেন, হ্যাঁ, এগুলো আপনাকে জিজ্ঞেস করতে হবে, কিভাবে ক্যালকুলেট করবেন। হ্যাঁ? এবং এর মধ্যে যেটা গুরুত্বপূর্ণ, প্রথম 24 ঘন্টায় কোনো কলয়েড দেওয়া হয় না। এই যে আমাদের এত মানে হলো যে ব্লাড ব্লাড দেওয়ার জন্য, হ্যাঁ, প্রথম 24 ঘন্টায় কিন্তু কোনো কলয়েড সলিউশন দেওয়া হয় না। কলয়েড সলিউশন দেওয়া হয় সেকেন্ড 24 আওয়ার্সে। ফার্স্ট 24 আওয়ার্সে শুধুমাত্র আইভি ক্রিস্টালয়েড দেওয়া হয়, যেমন চয়েস অফ ফ্লুইড ইজ দ্য হার্টম্যান সলিউশন। and up in second 24 hours according to need, ঠিক আছে, কলয়েড সলিউশন দেওয়া হয় উইথ ক্রিস্টালয়েড। হেড ইনজুরির একটা পেশেন্ট আসলে আমাদের জিসিএস দেখতে হবে। জিসিএস 9 বা তার নিচে নামলে পেশেন্টকে আইসিইউ তে নিয়ে যেতে হবে। ঠিক আছে, ভেন্টিলেশনের জন্য। জিসিএস ইনভেরিয়েবলি জিজ্ঞেস করবে না, কিন্তু যাকে জিজ্ঞেস করবে তিনি যদি না পারেন এটা খুব হবে। অ্যাটলিস্ট 15 পয়েন্ট এটার কি কি তিনটা জিনিস দেখা হয়। আপনি এক্স্যাক্টলি হুবহু সব বলতে না পারলে এখানে আমরা তিনটা জিনিস দেখি, ইভিএম, আই ওপেনিং যেখানে স্কোর 4, ভার্বাল রেসপন্স 5, মোটর রেসপন্স 6, সর্বনিম্ন 3 পর্যন্ত হতে পারে। হ্যাঁ, এগুলো অত বেশি দেখার দরকার নাই। শক, শক থেকে পরীক্ষা প্রশ্ন করে যে হাইপোভোলিমিক শক, কার্ডিওজেনিক শক, অবস্ট্রাকটিভ শক, এক্সাম্পল গুলা কি, কোনটা কিভাবে ম্যানেজ করবে। হিমোরেজটা তো মোটামুটি পারবেনই। ওই যেটা উম, আমরা ফ্লুইড দিব, ব্লাড দিব, এগুলো আর কি। হ্যাঁ, ব্লাড ট্রান্সফিউশন থেকে অলরেডি আমরা মোটামুটি বলছি, যেগুলো বলছি সেগুলো পড়লে হয়ে যাবে। হ্যাঁ, যিনি অপথলমোলজিতে কেরিয়ার করবেন উনি আইটিএ পড়ে যাবেন। এরপর যারা চশমা পরেন, হ্যাঁ, আপনার পাওয়ার কত, আপনার কি মায়োপিয়া নাকি আহ হাইপারম্যাট্রোপিয়া, ওগুলো জিজ্ঞেস করবে। তার মানে মায়োপিয়া মানে কি, তাহলে ফোকাসটা কোথায় পড়ছে, ইন ফ্রন্ট অফ দা রেটিনা না বিহাইন্ড দা রেটিনা। হাইপারম্যাট্রোপিয়াতে কি হচ্ছে, এটা ইন ফ্রন্ট অফ দা রেটিনাতে হচ্ছে না বিহাইন্ড দা রেটিনাতে হচ্ছে, কোথায় কোন ভিশন লস হবে। মায়োপিয়াতে ডিস্টেন্ট ভিশন লস হবে, হাইপারম্যাট্রোপিয়াতে নিয়ার ভিশন লস হবে। হ্যাঁ, তাহলে যিনি চশমা পরেন উনি আপনার চশমার পাওয়ার কি পজিটিভ নাকি নেগেটিভ, এবং আপনার তাহলে আপনার সমস্যাটা কি হচ্ছে, হ্যাঁ, এটা একটু করে যাবেন। মানে আপনি যদি অ্যাস্টিগমেটিজম বলেন, স্যার আমরা অ্যাস্টিগমেটিজম বলেছি, তাহলে আপনি অ্যাস্টিগমেটিজমও করে যাবেন। তারপরটা আপনি লিড করবেন। ঠিক আছে, মানে আপনি লিড করতে পারবেন। হ্যাঁ, আপনি যেদিকে যাবেন স্যাররা ওইদিকেই যাবেন। ক্যাটারেক্ট একটু দেখবেন যে জাস্ট ডেফিনেশন বা কি কি ম্যানেজমেন্ট করা হয়, জাস্ট একটু জেনে ইন জেনারেল আর কি ক্যাটারেক্ট গ্লুকোমা একটু দেখে নিতে পারেন। ঠিক আছে, এরপর ইএনটি টনসিলাইটিস একটু দেখবেন। একটা পেশেন্ট ধরেন অ্যাপিস ট্যাক্সিস নিয়ে আসছে,
তাহলে কি কি আমরা দেখবো, একটা জাস্ট ব্লিডিং আমরা যা যা দেখি তাই তাই দেখবো, হ্যাঁ। ফরেন বডি কি কি হয় এবং কিভাবে সেগুলো হচ্ছে রিমুভ করা হয়, কি ইনভেস্টিগেশন করবেন এখানে হচ্ছে। এক্স রে নেক করা হয় এপি ভিউ ল্যাটারাল ভিউ, ঠিক আছে। এন্ডোস্কোপিক দিয়ে রিমুভ করার আমরা চেষ্টা করব, এটাই আমরা বলবো, ঠিক আছে। সাইনোসাইটিস অর্থোপেডিক্স থেকে এবার লাস্ট বার যেটা হয়েছিল, একজন স্যার ছিল, উনি মোটামুটি ফ্র্যাকচার ডিসলোকেশন কাকে বলে এগুলো জিজ্ঞেস করেছিলেন আর কি, হ্যাঁ। তাহলে গস জিনিসগুলো, ফ্র্যাকচার কি, ডিসলোকেশন কি, ওপেন ফ্র্যাকচার কি, ক্লোজড ফ্র্যাকচার কি, হ্যাঁ। এগুলো জিজ্ঞেস করছে, এগুলো একটু দেখে যাবি। খুব ডিটেলসে জানার দরকার নাই কিন্তু আর কি, হ্যাঁ। এখন ধরেন আপনি অর্থোপেডিক্স এ কেরিয়ার করবেন অথবা করছেন, তাহলে আপনাকে যদি কয়েকজন অর্থোপেডিক সার্জনের নাম বলেন, তাহলে হচ্ছে আপনি যদি বলতে পারেন, হ্যাঁ। আহ এগুলো পারলে ভালো, না পারলে খুব একটা সমস্যা নাই। এখন হচ্ছে নিউরোলজি, ওই যে যে নিউরোলজিতে ক্যারিয়ার করছেন তাকে এই কোশ্চেন গুলি করা হয়েছে, হ্যাঁ। তো এগুলো একটু করে ফেলবেন। ইনস্ট্রুমেন্ট, আমাদের সময় ভাইবা বোর্ডে কোনো ইনস্ট্রুমেন্ট ছিল না। একটু আপনারা জেনে নিয়েন যে ভাইবা বোর্ডের ইনস্ট্রুমেন্ট থাকবে কিনা, থাকলে একটু দেখে যান, না থাকলে দেখার দরকার নেই। আরেকটা জিনিস হচ্ছে, যাতে শুরুর দিকে ভাইবা আপনাদের হয়তো আপনারা একটু পেনিক সিচুয়েশন কাজ করে যারা শুরুর দিকে ভাইবা দেয় আর কি, হ্যাঁ। পেনিক হওয়ার কিছু নাই, ঠিক আছে। আমি হচ্ছে সেকেন্ড দিন ফার্স্ট স্লটে মনে হয় ফার্স্ট বা সেকেন্ড পার্সন ছিলাম আমি, হ্যাঁ। আমি খুব বেশি এক্সপিরিয়েন্স জানতে পারিনি। আহ, কিন্তু মানে শুরুর দিকে হলে যে মানে ভাইবা খারাপ হবে বা শেষের দিকে সব এক্সপিরিয়েন্স জেনে পরীক্ষার দিকে যাবে দেখে ভাইবা ভালো হবে এরকম না, ঠিক আছে। কোয়েশ্চেন ডে বাই ডে একটু একটু মানে ডেপথে যায়, তবে শুরুটা সব সময় সহজ হয়, হ্যাঁ। এখন যারা শুরুতে পরীক্ষা দিবেন আপনারা মেইনলি ফোকাস থাকবেন আপনার মানে আপনাকে প্রেজেন্টেশন অ্যাপ্রোচ অ্যাপিয়ারেন্স এগুলো যাতে মানে দেখে যাতে আপনাকে মনে হয় যে ইউ আর এ অফিসার, মানে আপনি উপজেলা হ্যান্ডেল করতে পারবেন। আপনি এরপর জেলাতে আসবেন, হ্যাঁ। আপনি সিভিল সার্জন হবেন, আপনি ডিজিও হতে পারেন, হ্যাঁ। তো ওইটা যেটা দেখে আপনাকে মনে হয় যে হ্যাঁ এইটুকুই মেইনলি ইম্পর্টেন্ট। একটা জিনিস যেটা বললাম আই কন্ট্যাক্ট, আপনি একদম ওরা আই কন্ট্যাক্টটা খুবই নোটিস করে, হ্যাঁ। গাইনোকোলজি, এই যে গাইনি আমরা কি কি পেশেন্ট দেখি, হ্যাঁ। গাইনোকোলজিতে হচ্ছে আমরা কি কি ডিজিজ আমরা দেখি, কমন কি কি জিনিস পাবেন, যেটা ইনভেরিয়েবলি জিজ্ঞেস করবে, বিশেষ করে ফিমেল যদি হন, হ্যাঁ। কমন গাইনোকোলজিক্যাল ইমার্জেন্সি, হ্যাঁ। আমি শুরুতে বলেছিলাম পিপিএইচ, আমাকে পিপিএইচ এর ম্যানেজমেন্ট থেকে যে সাইবাস মেথড কত কিলো প্যাসকেল প্রেশার হয়, হ্যাঁ। এটা আসলে আমি পরে ম্যামকেও জিজ্ঞেস করেছিলাম, ম্যাম তো বলেছে যে এরকম তো আমরা হিসাব করে প্রেশার দেই না, হ্যাঁ। কিন্তু যে আমার ট্র্যাপে আমি পড়ছিলাম আর কি, হ্যাঁ। আমি শুরুতে যদি বলতে হচ্ছে আমি নাফ্রোলজিতে আছি, তাহলে এত জিনিস শুনতে পারি, হ্যাঁ। আমি আসলে জিনিসটা বুঝতে পারি না আর কি, হ্যাঁ। সেজন্য বললাম যেটা আপনি সবচেয়ে ভালো পারেন সেটা আপনি বলবেন, হ্যাঁ। বা যেটা ধরেন আপনি রেসপিরেটরি পালমোনোলজিতে ক্যারিয়ার করছেন, হ্যাঁ। তো আপনি পালমোনোলজি ডেফিনেটলি আপনি আমার চেয়ে ভালো জানবেন, তো আপনি পালমোনোলজি করুন এরকম আর কি, হ্যাঁ। তো এরপর হচ্ছে দেখেন কয়েকটি অ্যামোনিরিয়ার কারণ জিজ্ঞেস করতে পারে, কি কি কারণে সেকেন্ডারি অ্যামোনিরিয়া হয় জিজ্ঞেস করতে পারে। শিহান সিনড্রোমটা সার্জেন্ট খুব মানে পছন্দের আর কি, হ্যাঁ। যেটা পিপিএইচ এর পরে একটা পেশেন্ট ধরেন শক নিয়ে আসছে, হ্যাঁ। একটা পেশেন্টের হচ্ছে রিকারেন্ট হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে, পেশেন্টের হচ্ছে শকে চলে যাচ্ছে, বারবার বিপি কমে যাচ্ছে, পোস্টারাল ড্রপ আছে, পেশেন্টের হচ্ছে হাইপোনাট্রেমিয়া হাইপারকালেমিয়া, ডায়াগনোসিস কি শিহান সিনড্রোম, হ্যাঁ। পিপিএইচ এর পেশেন্টের পিটুইটারিতে কোনো সমস্যা হতে পারে, জি স্যার হতে পারে, কি হতে পারে, অ্যাড্রিনাল পিটুইটারি নেক্রোসিস হয়ে যেতে পারে, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে ডিউবি, এগুলো পারলে ভালো, না পারলে সমস্যা নাই। ভেজাইনাল ডিসচার্জ পারলে ভালো, না পারলেও তেমন একটা সমস্যা নেই। ফাইব্রয়েড ইউটেরাস পারলে ভালো, না পারলে সমস্যা নেই, ঠিক আছে। এরপর হচ্ছে সিএসআরবিস রিস্ক ফ্যাক্টর গুলো একটু দেখবেন, হ্যাঁ। এই যে হ্যাপাটাই সরি হিউম্যান পেপিলোমা ভাইরাসের কোন কয়েকটা মেলিগনেন্ট স্ট্রেনের নাম বলো তো, যেটা আপনি বলতে পারেন, হ্যাঁ। আর্লি সেক্সুয়াল ইন্টারকোর্স, আর্লি এজ অফ ফার্স্ট প্রেগনেন্সি, এগুলো জিজ্ঞেস করবে। ভ্যাকসিনেশন অ্যাভেলেবল যেহেতু, হ্যাঁ, এবং এটা যেটা বাংলাদেশে অ্যাভেলেবল সেজন্য এটা ইম্পর্টেন্ট, কি কি ধরনের ভ্যাকসিন আছে, কোন এজ গ্রুপে আপনি কোনটা দিবেন, ঠিক আছে। এরপর হচ্ছে পিসিওএস, পিসিওএস থেকে জানতে চাইতে পারে হচ্ছে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াটা, কিভাবে কি কি ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, কি ক্লিনিক্যাল ফিচার্স, কি ট্রিটমেন্ট দিবেন। ওকে, ইনফার্টিলিটি বাংলাদেশে যেহেতু এখন কমন,
কয়েকটা কারণ জিজ্ঞেস করতে পারবে, এবং ডক্টর স্টাডিতে আরো তেমন কারণ জিজ্ঞেস করবে, ইনফার্টিলিটি কখন চলবে। হ্যাঁ, 1 ইয়ার আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্সের পরও যদি কেউ কনসিভ না করে, তাহলে আপনি হচ্ছে তাকে বলতে পারবেন ইনফার্টিলিটি, আদারওয়াইজ বলা যাবে না। ট্রিটমেন্ট অফ ইনফার্টিলিটি ভাই ভাই জিজ্ঞেস করতে, আইভিএফ থেকে জিজ্ঞেস করতে পারে, বিশেষ করে যারা গাইনি এবং ইনফার্টিলিটি থেকে এরিয়ার করছেন। হ্যাঁ, আপনাকে জিজ্ঞেস করতে পারে যে কি কি জিনিস আমাদের করা হয়। ম্যানোপজ হলে একটা জিনিস খেয়াল রাখবেন, ইউজুয়ালি হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ। হ্যাঁ, এগুলো হচ্ছে ছেলেদের বেশি থাকে রিদার দেন ফিমেল, বাট আফটার ম্যানোপজ অল রিলেশন মানে রিস্ক ইজ ইকুয়াল, বোথ মেল এন্ড ফিমেল, ঠিক আছে। আর পোস্ট মেনোপজাল হলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, তাদের ফ্লেকচার রিস্ক বেড়ে যাবে, অস্টিওপোরোসিস হয়, ফ্লেকচার রিস্ক বেড়ে যায়। পিরিয়ডে এত বেশি জানার দরকার নেই, মানে আমাদের আর কি, মানে ইন জেনারেল জানার দরকার নেই আর কি। কয়েকটা আর্লি প্রেগনেন্সি ব্লিডিং এর কারণ জানলেন, সেটা নিয়ে অবশ্যই আমি যে ফ্যাকাল্টিতে ফোন দেবেন সেগুলো আপনার ফেস করা লাগবে। আর্লি প্রেগনেন্সি ব্লিডিং কি একটু জানবেন। হ্যাঁ, গাইনোকোলজিক্যাল ইমার্জেন্সি অ্যাক্টোপিক প্রেগনেন্সি নিয়ে আসছে, আপনি কি করবেন এগুলো জিজ্ঞেস করবে, ঠিক আছে। ম্যানেজমেন্ট এখানে খুব সুন্দর করে দেওয়া আছে, এই জিনিসগুলো একটু জানবেন। হ্যাঁ, এটা তো আপনাকে বেসিক্যালি হচ্ছে ইমিডিয়েট ল্যাপারেটমি করতে হবে। হ্যাঁ, এখানে বলতে বলতে হবে মেডিকেল ইমার্জেন্সি, আই উইল ইভালুয়েট এন্ড রিসাসিটেট দ্য পেশেন্ট সাইমultaneously, একসাথে করবেন। হ্যাঁ, আপনি এদিক দিয়ে পালস দেখবেন, ব্লাড প্রেশার দেবেন, ওদিক দিয়ে একজন ক্যানুলা করবে, ফ্লুইড চলবে, এবং পেশেন্ট উইল বি প্রিপেয়ার্ড ফর অপারেশন ল্যাপারেটমি করে। আর যদি পেশেন্টের ল্যাপারেটমি ইন্ডিকেশন থাকে আর কি, হ্যাঁ, ল্যাপারেটমি করে আপনি হচ্ছে পেশেন্টকে সুস্থ করার চেষ্টা করবেন আর কি। হ্যাঁ, এই হাইড্রিডিকম মোল একটু দেখতে পারেন, অত বেশি ইম্পর্টেন্ট না। অবর্ষণটা বিশেষ করে থ্রেটেন অ্যাবর্শন বা অ্যাবর্শন হলে আপনাদের কি কি করতে হয়। হ্যাঁ, এবং আমরা কখনোই মানে কি বলবো, অ্যাবর্শনকে এনকারেজ করবো নেভার এভার, ঠিক আছে, আনলেস আদারওয়াইজ রেপ ভিকটিম অথবা কোনো একটা মেজর কনজেনিটাল ডিফর্মিটি আছে। এইসব কন্ডিশন ছাড়া উইল নেভার এনকারেজ অ্যাবর্শন ইন এনি কন্ডিশন, আপনাকে যাই বলুক না কেন আমি করবো না। মানে ধরেন খেতে পারতেছে না তারা, তারা যদি একটু ববা, তাদের অলরেডি 5টা বাচ্চা আছে, তারপর আপনি করবেন না। কয়েকটা বিলেন এবং মেলিগন ওভারিয়ান টিউমারের নাম হলো, এটা যারা গাইনিতে আছে তাদেরকে জিজ্ঞেস করতে পারে, এর চেয়ে বেশি জিজ্ঞেস করবে না। হ্যাঁ, এতটুকু বলতে পারলেই খারাপ। এরপর হচ্ছে ওভুলেশন, যে গ্রসলি একটু জেনে নেবেন, এগুলোর আর দরকার নাই। এখন হচ্ছে এএনসি, এএনসি আপনাকে জিজ্ঞেস করবে, বোথ মেল এন্ড ফিমেল জিজ্ঞেস করবে। এবং এই যে আমাদের যে শিডিউলটা আছে, হ্যাঁ, ডব্লিউএইচও রিকমেন্ডেড যে শিডিউলটা আছে, ঠিক আছে, 4টা ভিজিট আমাদের লাগে, এটা যাতে কেউ যদি জিজ্ঞেস করা হয় যাতে ভুল না করে। হ্যাঁ, বুকিং ভিজিটে আমরা কি কি জিনিস দেখি, কি কি জিনিস লেখা হয়, ওদের কার্ড থাকে। হ্যাঁ, এই জিনিসগুলো সবগুলো এখানে যা দেখতে পাচ্ছেন সবগুলো কার্ডে লিখে থাকে, ঠিক আছে। কি কি ইনফরমেশন থাকে, আপনাকে নট নেসেসারি যে আপনি সবই বলবেন। এখন আপনাকে তো যদি বলেন যে আপনি এলএমপি স্যার, এই তার নাম, বয়স, তার হচ্ছে এলএমপি কত ছিল, তার প্রিভিয়াস ইস্যু কেমন ছিল, প্যারা কেমন, হ্যাঁ, তার ইডিডি কেমন, তার কোনো নন মেডিকেল কন্ডিশন আছে কিনা, লাইক ডায়াবেটিস, হাইপারটেনশন এগুলো আছে কিনা, তার কোনো হচ্ছে রেগুলারলি সে কোনো ড্রাগ খায় কিনা, তার কোনো অ্যালার্জিক হিস্ট্রি আছে কিনা, তার ফ্যামিলিতে ডায়াবেটিস হাইপারটেনশনের হিস্ট্রি আছে কিনা, হ্যাঁ, সে টিটি ভ্যাকসিন নিয়েছে কিনা। হ্যাঁ, এই কয়েকটা জিনিস যদি আপনি বলতে পারেন মোর দেন এনাফ। হ্যাঁ, আপনাকে হাইট ওয়েট একটু ইম্পর্টেন্ট, পালস, ব্লাড প্রেশার, কারণ হচ্ছে যে শর্ট স্টেচারে হচ্ছে রিস্ক বেড়ে যায়, ঠিক আছে। এই জাস্ট এগুলি। এই তারপর হচ্ছে আমরা কি কি ইনভেস্টিগেশন করি। হ্যাঁ, একটা পেশেন্টকে মিটিং ভিজিটে কি কি ইনভেস্টিগেশন করা হয়। হ্যাঁ, প্রেগনেন্সিতে আপনি আপনি যে একটা পেশেন্টকে চেক আপ করছেন, আপনি কি কখন বলবেন তাকে দ্রুত হাসপাতালে আসার জন্য, ইমিডিয়েট হসপিটালে আসার জন্য আপনি কখন বলবেন, আপনি বলে দিতে হবে এই ফিচার্স গুলো যদি থাকে আপনি দ্রুত হাসপাতালে চলে আসবেন, ঠিক আছে। টিটু ডোজ কখন দেওয়া হয়। হ্যাঁ, যদি আগে হচ্ছে কি বলে, আগে যদি টিকা দেওয়া থাকে তখন কিভাবে দিবেন, না দেওয়া থাকলে কিভাবে দিবেন। হ্যাঁ, এমএমআর জিজ্ঞেস করে, ইনভেরিয়েবলি জিজ্ঞেস করে বাংলাদেশে কত এবং কারণগুলো কি কি। মোস্ট কমন কারণ হচ্ছে হিমোরেজ, ঠিক আছে, সবচেয়ে কমন কারণ। সেকেন্ড কারণ হচ্ছে সেপসিস, 3 নম্বর কারণ হচ্ছে প্রিএক্লাম্পসিয়া, একলাম্পসিয়া, 4 নম্বর কারণ আর্মসিট অ্যাবর্শন। এতটুকু বলতে পারলে না। ইমার্জেন্সি অবস্ট্রাকটিভ কেয়ার, এটা যেহেতু উপজেলাতে হচ্ছে দেওয়া হয়, হ্যাঁ, এটা একটু দেখে নিবেন। লেবারের ডেফিনেশন, লেবারের কয়টা মানে কিভাবে বুঝবেন যে এটা ট্রু ট্রু লেবার পেন নাকি হচ্ছে ফলস লেবার পেন। হ্যাঁ, আপনাকে এখানে
ভাইবা বোর্ডে আপনি এরকম পার্থক্য বলতে চাবেন, আপনি ইন গ্রস টার্মে বলবেন যে স্যার যেটা হচ্ছে আহ কি বল যে ইন্টারমিডিয়েন্ট, হ্যাঁ ইন্টেন্সিটি সিভিয়ার হবে, হ্যাঁ গ্রাজুয়ালি ইনক্রিজিং ইন্টেন্সিটি এন্ড ডিউরেশন, হ্যাঁ সাথে হচ্ছে অ্যাসোসিয়েটেড থাকবে হচ্ছে আপনার প্রোগ্রেসিভ রিপ্লেসমেন্ট এন্ড ডাইলেটেশন অফ দ্য সার্ভিস, ডেভেলপমেন্ট অফ দ্য শো, ফরমেশন দ্য ব্যাগ অফ ওয়াটার, এগুলো যদি স্যার থাকে তাহলে আমি ধরে নিবো স্যার এটা ট্রু পারফেক্ট। আর যদি বলে স্যার এটা ডাল কন্টিনিউয়াস নেচার, ইন্টারমিডিয়েন্ট না, কিছুক্ষণ পর পর আসবে না, হ্যাঁ এবং হচ্ছে তার কোনো তার সাথে কোনো হচ্ছে সার্ভিসের ডাইলেটেশন থাকবে না, শো থাকবে না, ব্যাগ অফ ওয়াটার ফরমেশন হবে, এরকম যদি না হয়েছে তাহলে আমি ধরে নিবো এটা ফলস পারফেক্ট। ঠিক আছে, এরকম করে আনসার করবেন। তো আপনাকে যদি ইংলিশে কোয়েশ্চেন করে আপনি আনসার করবেন ইংলিশে, আপনাকে যদি বাংলায় প্রশ্ন করে আপনি আনসার করবেন বাংলা। আর যদি ধরেন আপনাকে একটা ইংলিশে প্রশ্ন করেছে আপনি আনসার করতে পারছেন না, ভুলভাল ইংরেজি বলার চেয়ে আপনি পারমিশন নিয়ে নেন, স্যার স্যার ক্যান আই আনসার ইট ইন বাংলা, পারমিশন নিয়ে তারপর আপনি হচ্ছে আনসার করবেন। বি স্মার্ট ইন ভাইবা টেবল, ঠিক আছে, মানে আপনি বেটার, সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে একজন ডাক্তার ইংলিশে একটা কোয়েশ্চেন আনসার দিতে পারবে না এটা কিন্তু ভালো জিনিস নয়, ঠিক আছে, মানে ভালোভাবে দেখলে কিন্তু আপনাদের কোনোভাবে পারছেন না, হ্যাঁ তখন আপনি বলবেন স্যার ক্যান আই আনসার ইন বাংলা, আপনি যদি বলে ইয়েস দেন আপনি হচ্ছে এটা বুঝে সুন্দর করে আপনি আনসার দিবেন, হ্যাঁ এইগুলোর দরকার নেই, প্রলং লেবারের ডিউরেশনটা জানবেন আর কি, হ্যাঁ 18 ঘন্টার ফার্স্ট এন্ড সেকেন্ড স্টেজ মিলে 18 ঘন্টার বেশি হয় তাহলে সেটা হচ্ছে প্রলং লেবার। অবস্ট্রাকটিভ লেবার তো জানেনই, যখন হচ্ছে প্রোগ্রেসিভ ডিসেন্টটা হবে না সেটাই হচ্ছে অবস্ট্রাকটিভ লেবার। অবস্ট্রাকটিভ লেবার হচ্ছে একমাত্র কন্ডিশন যেখানে হচ্ছে বাচ্চা মারা যাওয়ার পর আবার সিজারিয়ান সেকশন করা হয়, হ্যাঁ প্রিমেচিওর আপচুরাল মেমব্রেন থাকলে আপনি কি কি করবেন, ইনগ্রস, এটা কাদেরকে বলছি, যারা ফিমেল এবং যারা গাইনিক কেরিয়ার করবে তাদেরকে বলছি, হ্যাঁ আদারওয়াইজ লাগবে না। টিউরপেরিয়ামটা করবে, নর্মাল টিউরপেরিয়ামের ডিউরেশন কত, 42 ডেজ। কি কি প্যারামিটার আমাদের দেখতে হয়, ইনভলিউশনের রেট, শুধুমাত্র যারা পেডিয়াট্রিক্স কেয়ার করেন তারা করবেন, সরি গাইনোকোলজিতে, আর বাকিদের শুধু পেরিয়ামের ডিউরেশন কি কি জিনিস চেক করবে এটুকু জানলে হবে, হ্যাঁ তারপর দেখুন পোস্ট নেটাল কেয়ারে 3টা ভিজিট লাগে, একটা হচ্ছে 24 ঘন্টার মধ্যে যদি হোম ডেলিভারি হয়, আর একটা হচ্ছে 3 দিনের দিন, আর একটা হচ্ছে 7 দিনের দিন, হ্যাঁ আর হসপিটালে হচ্ছে এনবিডির ক্ষেত্রে হচ্ছে আমরা 24 থেকে 48 ঘন্টা পরে ছুটি হবে, আর মানে সিজারিয়ান সেকশন হয় সেক্ষেত্রে 7 দিন পরে, ইউজুয়ালি 7 ডেজ পরে হচ্ছে আমরা ছুটি দিই আর কি, হ্যাঁ আর সে ফলো আপে আসবে 6 সপ্তাহ পরে, হ্যাঁ এবং তাকে বলে দিতে হবে বাচ্চার যে ভ্যাকসিনেশন সেটা যাতে কমপ্লিট করে বলে দিতে হবে। প্রি একলামসে একলামসে যখন গাইনোকোলজিক্যাল মেলিগনেন্সি, সরি গাইনোকোলজিক্যাল অবস্ট্রেটিক ইমার্জেন্সি জিজ্ঞেস করবে তখন হচ্ছে এগুলো ম্যানেজমেন্ট দুই একটা গ্রসলি বলতে পারলে হবে, কিংবা ডায়াগনোসিস করবে, হেল্প সিন্ড্রোম যেগুলো ইমার্জেন্সি গুলো আর কি, হ্যাঁ কমপ্লিকেশন গাইনোকোলজিক্যাল অবস্ট্রেটিক কমপ্লিকেশন এটুকু জাস্ট কম্পোনেন্ট গুলো একটু জানো আর কি, হ্যাঁ প্রেগনেন্সিতে ডায়াবেটিস যদি থাকে কিভাবে ম্যানেজ করবো খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ তার ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কি, তাকে আমরা কি দিব, তাকে আমরা ডায়েট ডিসিপ্লিন দিব, বেস্ট চয়েস হচ্ছে কি ইনসুলিন, কেউ যদি ইনসুলিন নিতে না পারে সেক্ষেত্রে আর দুইটা ড্রাগ সেফ, সেটা হচ্ছে সালফোনাইল ইউরিয়া, সরি ম্যাটফর্মিন এবং হচ্ছে গ্লিবেনক্লামিন, আবার বলছি ম্যাটফর্মিন গ্লিবেনক্লামিন, হ্যাঁ বেস্ট চয়েস হচ্ছে ইনসুলিন, তাকে আমরা বারবার কাউন্সিলিং করবো ইনসুলিন নেওয়ার জন্য, ইনসুলিন যদি সে কোনোভাবে না পারে সেক্ষেত্রে ম্যাটফর্মিন এবং গ্লিবেনক্লামাইন দেওয়া যায়। অ্যাপিএইচ এর কারণগুলো পড়বেন মেইনলি তো হচ্ছে ওই যে অ্যাব্রাপশো প্লাসেন্টা, প্লাসেন্টা প্রিভিয়া আর কি, হ্যাঁ আহ, এই পার্থক্যটা পড়লে মোটামুটি আপনার পড়া হয়ে যাবে, হ্যাঁ? এর চেয়ে বেশি লাগবে না। পিপিএইচ খুবই ইম্পর্টেন্ট, পিপিএইচ সবার জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ আর যিনি গাণিতিক ক্লিয়ার করবেন তার জন্য তো আরো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে লাগবে না। সিজারিয়ান সেকশনের হচ্ছে অ্যাবসলিউট ইন্ডিকেশন এবং হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে কি কি ইন্ডিকেশন বা কয়েকটা ইন্ডিকেশনের নাম জিজ্ঞেস করবে, হ্যাঁ তাহলে ইন্ডিকেশন গুলো করবেন আর কি, হ্যাঁ যদি আপনারা কেউ যদি সিজারিয়ান সেকশন করে থাকেন তাহলে জিজ্ঞেস করবে যে আপনি কিভাবে এটা করেছেন, হ্যাঁ আপনি আমাকে স্টেপ বাই স্টেপ আপনি বলবেন, হ্যাঁ অ্যাপিসিওটমি কেন দেওয়া হয়, কিভাবে রিপেয়ার করা হয়, ঠিক আছে এগুলো একটু করবে, ঠিক আছে এগুলো সবার জন্য না, যারা গাইনোকোলজি এবং ফিমেল তাদের জন্য ইম্পর্টেন্ট, এখানে অনেকগুলো এক্সপিরিয়েন্স দেওয়া আছে গাইনির, দেখে দেখে নিতে পারেন, হ্যাঁ যে দেখেন যেগুলো বলেছিলাম, দেখেন যেটা প্রশ্ন দিচ্ছে হাইট কম এমন প্রেগনেন্ট
মানে যদি হয় তাহলে তাদের কি কি সমস্যা হতে পারে, হ্যাঁ, তাদের গ্রোথ কম হবে, তাদের প্রি একলামশিয়া এবং একলামশিয়ার রিস্ক বেড়ে যাবে, হ্যাঁ, অবস্ট্রাকটিভ লেবার হতে পারে, বাচ্চা ইভেন ডেথ পর্যন্ত, ইন্ট্রাইউটারাইন ডেথ পর্যন্ত হতে পারে, ঠিক আছে। এখানে দেখেন একটা প্রশ্ন করছে যে আপনি আগে কোথায় চাকরি করতেন, কোন ডিপার্টমেন্টে, তারপর দেখছে দিকে দেখেন উনি যে ডিপার্টমেন্টের কথা বলেছে, তারপর জিজ্ঞেস করছে কি কি কেস দিচ্ছে, কি কি ইমার্জেন্সি দিচ্ছেন, ইমার্জেন্সি সবসময় ইম্পর্টেন্ট যেটা বলবো, হ্যাঁ। সো প্রশ্ন আপনি নিয়ে যাবেন আর কি, আপনি সাবজেক্ট যেদিকে নিয়ে যাবেন স্যাররা সেদিকে যাবো। চাইল্ড কাকে বলে, হ্যাঁ, 18 বছরের কম হলে সে চাইল্ড, যার জন্য ল ইজ নট অ্যাপ্লিকেবল। ডেভেলপমেন্টের ক্লিনিক্যাল ফিচার্স গুলো পড়বেন। গ্রোথ বলতে আমরা কি বুঝি, ডেভেলপমেন্ট বলতে কি বুঝি, পিডিয়াট্রিক্স এর যারা তাদের ইনভেরিয়েবলি জিজ্ঞেস করছে গ্রোথ জিনিস কি, ডেভেলপমেন্ট কি, ঠিক আছে। ওকে, গ্রোথ মানে হচ্ছে শুধু গ্রোথ যেটা ফিজিক্যাল, ডেভেলপমেন্ট মানে হচ্ছে গ্রোথ, সেই গ্রোথের পাশাপাশি তার যেটুকু অ্যাবিলিটি ক্যাপাবিলিটি গ্রো করার কথা কতটুকু গ্রো করে, দিস ইজ দ্য ডেভেলপমেন্ট। সেজন্য আমাদের কি দরকার, ডেভেলপমেন্ট দরকার, নট অনলি গ্রোথ। ডোমেন গুলো কি কি আছে দেখে নেবেন। ব্রেস্ট ফিডিং এর কি কি বেনিফিট আছে, মার কি বেনিফিট হয়, বাচ্চার কি বেনিফিট হয়, সোসাইটির কি বেনিফিট হয়, এবং এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলতে আমরা কি বুঝি, হ্যাঁ। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং আমরা বলে দিলে নট ইভেন এ ড্রপ অফ ওয়াটার, কিন্তু কিছু কিছু জিনিস অ্যাকসেপ্টেবল, সেগুলো কি কি দেখেন, ওআরএস, ড্রপস অফ সিরাপ কন্টিনিউ, ভিটামিন মিনারেল সাপ্লিমেন্টস, মেডিসিন, বাচ্চাকে ওষুধ খাইতে হবে, তাই না? বাচ্চার জ্বর হয়েছে, নিউমোনিয়া হয়েছে, তো ওগুলো হচ্ছে আপনার এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর আওতার বাইরে, ঠিক আছে। আপনি যখন বলবেন নট ইভেন এ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার, তখন প্রশ্ন করবো একটা নিউমোনিয়ার বাচ্চাকে ধরেন আপনি অ্যান্টিবায়োটিক দিলেন, তাহলে কি সে কি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং পাচ্ছে না? এটা কি আউট অফ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং? তখন বলতে নো স্যার, স্যার এটা না স্যার, এই ওআরএস, মেডিসিন, ভিটামিন, মিনারেলস, এই জিনিসগুলো এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর আওতার বাইরে, এগুলো খাওয়ালে এটা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং হবে। এরপর হচ্ছে দেখেন আইএমসিআই, ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ চাইল্ডহুড ইলনেস, পেডিয়াট্রিক্স যারা কেরিয়ার করবে আমরা কি বলবো, সিভিয়ারিটি দেখি, জেনারেল ডেঞ্জার সাইন গুলো কি কি, আইএমসিআই কি কি, ভ্যাকসিনেশন শিডিউল তো আপনাদের জন্য মাস্ট, টিটি শিডিউল মাস্ট, ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ কারা কারা, কত ডিজিজ কি কি, এগুলো হচ্ছে খুব ভালো করে দেখে যাবে। এখানে দেখেন কতগুলো কার্ড দেওয়া আছে, এগুলো জাস্ট জিজ্ঞেস করবো আপনি কখনো দেখেছেন কিনা, সব আপনাকে হুবহু বলতে হবে না, জাস্ট আপনি দুই চারটা পয়েন্ট বললে সারা বুঝে যাবে যে এপিআই এর কি কি জিনিস থাকে, হ্যাঁ, কি কি দেখেন, কি কি ভ্যাকসিন আছে, হ্যাঁ, কিভাবে কিভাবে দেওয়া হয়, হ্যাঁ। তো সেখান থেকে আপনি যদি জাস্ট বলেন স্যার চারটা পেজ থাকে, প্রথম পেজে এটা থাকে, দ্বিতীয় পেজে এটা থাকে, তৃতীয় পেজে এটা থাকে, চতুর্থ পেজে এটা থাকে, দিস ইজ এনাফ, ঠিক আছে। তারপরে বিয়ের ভ্যাকসিন শিডিউল সবার জন্য ইম্পর্টেন্ট, বোথ চিলড্রেন এবং হচ্ছে অ্যাডাল্ট, সরি মানে সবার জন্য আর কি, সব ফ্যাকাল্টির জন্য। টিটি ফিমেলদেরকে কমনলি জিজ্ঞেস করে, আর যেগুলো ভ্যাকসিন পোস্ট এক্সপোজার প্রোফাইল অ্যাক্সেস আছে, হ্যাঁ, যেমন হচ্ছে র্যাবিস, এগুলো জিজ্ঞেস করে যে আমরা হিউম্যান ডিক্লারেশন ভ্যাকসিন ঠিক আছে, এই যেগুলো এগুলো একটু দেখে নেবেন। ক্যাটাগরি 1 কখন বুঝবেন, ক্যাটাগরি 2 কখন বুঝবেন, ক্যাটাগরি 3 কখন বুঝবেন, হ্যাঁ। সবার প্রথমে আপনি কি করবেন, ক্যাটাগরি 1 এ কোনো ভ্যাকসিন দেওয়া লাগবে কিনা, লাগবে না। ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3 তে ভ্যাকসিন দিতে হবে। ক্যাটাগরি 3 তে ভ্যাকসিনের পাশাপাশি রেবিস এগুলো দুজনই নিতে হবে, ঠিক আছে। নিউনেটাল সেপস এর কারণ জিজ্ঞেস করে, ফিজিওলজিক্যাল জন্ডিস কখন অ্যাপিয়ার করে, এবং হচ্ছে থার্ড ডে তে আসে, তাই না। ফার্স্ট ডে অফ লাইফ এ যদি আসে সেটা হচ্ছে আমাদের প্যাথোলজিক্যাল জন্ডিস, এগুলো 14 দিনের বেশি আহ লাস্টিং করে যদি টার্ম হয়, আর প্রি টার্ম হলে 21 দিনের বেশি। কি কারণে হতে পারে, মোস্ট কমন কারণ হচ্ছে আরএইচ এবং অ্যাভিয়ান কম্পিটিবিলিটি, ঠিক আছে। নিউট্রিশনাল ডিসঅর্ডার অলরেডি আমরা আগে যেটুকু পড়েছি সেটাই এনাফ, ঠিক আছে। হাফ ডিফিকাল্ট ব্রিদিং, এগুলো হচ্ছে পেডিয়াট্রিক্স এর কেরিয়ার করবে, ওনাদেরকে জিজ্ঞেস করলে করতে পারে, হ্যাঁ, অথবা যদি পেডিয়াট্রিক্স এর স্যার করে আর কি, হ্যাঁ, আমরা না হলে আপনাকে জেনারেলি জিজ্ঞেস করবো বাচ্চাদের কি কি কমন ডিজিজ হয় বলো, ন্যাফ্রোটিক সিনড্রোম দেখছো কিনা, কি কি টিচার্স থাকে, ন্যাফ্রাইটিসে কি কি টিচার্স থাকে, হ্যাঁ, এগুলো জিজ্ঞেস করবে, ঠিক আছে। ফিভার এন্ড র্যাশ, এটা বাচ্চা ফিভার এন্ড র্যাশ নিয়ে আসছে, কি কি ডিডি হতে পারে, এটা সবার জন্য ইম্পর্টেন্ট, এগুলো অলরেডি বলছি, চিকুনগুনিয়া বা ইয়ার থেকে কি হয়, হ্যাঁ, ডেঙ্গু, এগুলো আমরা পড়ে ফেলছি, ঠিক আছে। মিজলসে যে ভিটামিন এ দেওয়া হয় এটা তো জানবেন যে ডোজটা আর কি, ঠিক আছে। এগুলো লাগবে না। কনজেনিটাল হার্ট ডিজিজের নাম জিজ্ঞেস করতে পারে, সায়েন্টিফিক ডিজিজের নাম বলে, অ্যাসাইন্টিফিক ডিজিজের নাম বলে।
সফটওয়্যার কম্পোনেন্ট জিজ্ঞেস করতে পারে, হ্যাঁ। এরপর হচ্ছে বাচ্চাদের কিছু কমন পেলিগ্রিমস এর নাম জিজ্ঞেস করে, হ্যাঁ, এবং বাংলাদেশে বোনমেরু ট্রান্সপ্লান্টেশন হয় কিনা জিজ্ঞেস করছে, যারা পেডিয়াট্রিক্স ছিল, হ্যাঁ, তাহলে বাংলাদেশে বোনমেরু ট্রান্সপ্লান্টেশন হয়। কোথায় হয়, বেসিংতে হয়, আর কোথায় হয় আমি এক্স্যাক্টলি জানি না, যারা পেডিয়াট্রিক্স আছেন আপনি একটু জেনে নিবেন, ঠিক আছে। এই যে এটা জিজ্ঞেস করছে, হ্যাঁ, এই যে একটা বাচ্চা রাত্রিবেলা পেশেন্টের হচ্ছে ব্যথা হয়, রাতের বেলা হয় ম্যাসেজ তুলে করবো, যে কি হতে পারে, এটা গ্রোয়িং গ্রোয়িং পেন বলা হয়, হ্যাঁ? মানে যখন বাচ্চা বড় হয় তখন তার একটা গ্রোয়িং পেন হতে পারে, এটা মেনলি জানতে চাইছিল আর কি, ঠিক আছে। এই যে নেফ্রোটিসিনোকে অলরেডি বললাম, কনভালশনাল কি ম্যানেজমেন্ট দিবেন এটা অলরেডি বলছি। কয়েকটা কনজেনিটাল অ্যাবনরমালিটির নাম জিজ্ঞেস করতে পারে, সেটা একটু জেনে নিলে, কয়েকটা জাস্ট বললেই হবে, হ্যাঁ। কয়েকটা প্যারাসাইটিক ইনফেকশনের নাম বলো, জাস্ট নামগুলো বলবে। হচ্ছে বাচ্চাদের ডিওয়ার্মিং করার জন্য আমরা হচ্ছে একটা জিনিস ইম্পর্টেন্ট যে আপনাকে বলতে হবে যে অল ফ্যামিলি মেম্বার যাতে একই সাথে একই টাইমে ট্রিটমেন্ট, একজন ট্রিটমেন্ট নেবে আরেকজন ট্রিটমেন্ট নেবে না, এটা হবে না। বাসার সবাইকে একসাথে খেতে হবে, হ্যাঁ। থ্যালাসেমিয়া কি ধরনের ডিজিজ, কয়টা টাইপ আছে, ইনভেস্টিগেশন করতে পারবেন, সিপি একটু দেখে নিতে পারেন। এখানে দেখেন আরো কিছু প্রিভিয়াস ভাইবা কোয়েশ্চেন এখানে দেখেন লাস্ট উইকে অ্যাড করেছেন, হ্যাঁ। তো আমি যদি একটু সামারাইজ করি, হ্যাঁ, যে আমরা আসলে কিভাবে করবো বিসিএস ভাইবার জন্য, হ্যাঁ। প্রথম কথা হচ্ছে আপনি ফর্মাল ওয়েতে যাবেন, যেটা আপনার ধরেন যিনি ফিমেল, হ্যাঁ, আপনি আপনার যদি চুল বের না হয়ে থাকে, হ্যাঁ, সুন্দর চুল টুল বেঁধে সুন্দর একটা পরিচ্ছন্ন একটা শাড়ি বা থ্রি পিস বা বোরকা যেটাই পরেন, আপনার বিহেভিয়ার, আপনার অ্যাটিটিউড, আপনার অ্যাপ্রোচ দেখে যাতে মনে হয় যে আপনি একজন অফিসার, হ্যাঁ। সালাম দিয়ে ভেতরে পারমিশন চাইবেন যে আসতে পারেন কিনা, হ্যাঁ, আপনাকে আসতে বলে আপনি গিয়ে সালাম দিবেন, তিনজনকে তিনটা সালাম দেওয়ার দরকার নেই, একটা সালাম দিবেন, বড় করে স্পষ্ট উচ্চারণে সালাম দিবেন, শুদ্ধ করে সালাম দিবেন, হ্যাঁ। না বসতে বলা পর্যন্ত, মানে আপনাকে বলার সাথে সাথে ওনারা বলবো যে আপনি বসেন, আপনি সুন্দর করে বসবেন, বসার পর আপনি আই কন্ট্যাক্ট করবেন। আপনার ততক্ষণে আপনার যত সার্টিফিকেট, আপনি যত ডকুমেন্ট হ্যান্ড দিয়েছেন সব ডকুমেন্ট কিন্তু স্যারদের কাছে দিয়ে দিবেন, হ্যাঁ। স্যার এগুলো একটা একটা চেক করবে, তারপর আপনাদের স্কুলের নাম, স্কুল, বাবা কি করে, মা কি করে, পড়াশোনা জিজ্ঞেস করবে, এলাকাতে জিজ্ঞেস করতে পারে, ইন জেনারেল কোয়েশ্চেন করতে পারে। এরপর যিনি ডাক্তার আছে উনি জিজ্ঞেস করবে যে আপনি পাশ করেছেন কত সালে, কোন মেডিকেল থেকে পাশ করেছেন, আপনার মেডিকেলের জন্য ধরেন মেডিসিনের ভালো বিখ্যাত দুজন স্যার আছে ওদের নাম বলো। তারপর হচ্ছে আপনি পাশ করার পর কি কি করেছেন, কি কি যিনি জিপি করেছেন, কি কি পেশেন্ট পেয়েছেন, কোন সাবজেক্টে কেরিয়ার করতেছেন, তো ওই রিলেটেড কিছু প্রশ্ন হবে। এরপর সচিব যিনি আছেন হচ্ছে আপনি ইন জেনারেল প্রশ্ন করবেন, হ্যাঁ। ডক্টর আমার বাসা কক্সবাজার ছিল, আমি কক্সবাজার থেকে প্রশ্ন করেছেন, লাইক রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে প্রশ্ন করা হয়েছে, ওটা কেন হয়েছিল, কখন শুরু হয়েছিল, এটা মেইন কারণ কি, কিভাবে বাংলাদেশ এটাকে এতদিন হ্যান্ডেল করেছে, এই ইস্যুটার মেইন কারণ কি, কেন ওদেরকে নাগরিকত্ব দেওয়া হয় নাই। মানে আমি যেহেতু আমার বাসা যেহেতু কক্সবাজার, আমি জানতাম যে আমাকে এই রিলেটেড প্রশ্ন করতে পারে, তো আমি এই রিলেটেড যা কিছু আছে মোটামুটি যত ইনফরমেশন আছে আমি সবগুলোই জেনে তারপর হচ্ছে আমি ভাইবা হলে গিয়েছি। তো ওই প্রশ্নগুলো করার পরে হচ্ছে খুব একটা কাগজ নেওয়া যায়, যেটাই আপনার কমপ্লিট হবে, আপনার পার্ট ওয়ান করা আছে, আপনি রেসিডেন্স দিয়ে চান্স পেয়েছে, আপনি মিড টার্ম পাস করছেন, আপনি যা পাস করছেন সব নিয়ে যাবেন, ক্ষতি নেই। ক্ষতি নেই, বরং আপনার লাভ হওয়ার পসিবিলিটি বেশি, হ্যাঁ। আমি আপনাকে বললাম না, আপনারা যতক্ষণ না পর্যন্ত আমি বোর্ড ফেস না করেন, হ্যাঁ, আপনি জানবেন না যে এনারা আসলে কি পরিমাণ কোয়ালিফাইড এবং এক্সপিরিয়েন্স থাকে, হ্যাঁ? ওনারা আপনার অ্যাচিভমেন্ট কে সবসময় রেসপেক্ট করবে, হ্যাঁ। এটা এরকম না যে আপনাকে শো অফ হিসেবে দেখবে, আপনি একটা জিনিস অ্যাচিভ করেছেন, হ্যাঁ, কংগ্রাচুলেশন লেটার নিয়ে যাবেন। আপনি একটা জিনিস অ্যাচিভ করেছেন এবং সেটা আপনি হচ্ছে মানে সেটাকে ওনারা রেসপেক্ট করবে, হ্যাঁ, ওনারা কোনো অ্যাচিভমেন্টকে ছোট করে দেখবে না। তো এই হচ্ছে মোটামুটি ওভারঅল সেশন, খুব বেশি প্যানিক না হয়ে একটু কনফিডেন্টলি গিয়ে পরীক্ষাটা দিয়ে আসবেন, ঠিক আছে। তাহলে সবার জন্য অনেক শুভকামনা। আর কিছু প্রশ্ন আসছে, আপনি আমাকে নক দিন, ঠিক আছে। তোমার তো আসলে নাম্বার দেওয়া যায় না, আপনি নক দিন, okay? অথবা হচ্ছে জেনে জেনে নক দিলে হবে, আমি নাম্বার দিয়ে দিই, ঠিক আছে। যদি আরো কারো যদি কোনো কোয়েরি থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন, হ্যাঁ। আর যদি কোয়েরি না থাকে তাহলে আমি হচ্ছে সেশন শেষ করবো।
আর কেউ যদি পার্সোনালি কথা বলতে চান বা কোনো কিছু জিজ্ঞেস করতে চান, আমাকে নক দেন, আমি বলে দিব। অথবা হচ্ছে এখানে জেনেসিসে যারা এক্সিকিউটিভ আছেন ওনাদেরকে বললে ওনারা আমার নাম্বার আপনাদেরকে দিয়ে দিবে, ঠিক আছে? আমার সাথে কন্ট্যাক্ট করিয়ে দিবে, ঠিক আছে? ঠিক আছে, আমি সেশন শেষ করছি। সবার জন্য অনেক শুভকামনা যারা প্রিলি কোয়ালিফাই করেছেন। এবং মানে সবাই তো আসলে মানে আমি চাই অ্যাটলিস্ট মানে সবারই সবারই হয়ে যায়, হ্যাঁ। তুমি চান্স পেয়ে যান। এবং আহ এরপর ইনশাল্লাহ ফিউচার আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেশন শেষ করছি। আসসালামু আলাইকুম।